আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের গল্প উলের কাঁটা। গল্পটির রচনাকাল 1978, প্রথম প্রকাশ মে 1980। এ বইটির প্রচ্ছদ শিল্পী ছিলেন শ্রী গৌতম রায়। বইটির লেখক উৎসর্গ করেছেন শ্রীমতী শীলা ও শ্রী গৌরদাস বসু মল্লিককে। তবে গল্প শোনার আগে যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের গল্প উলের কাঁটা। আজকে শুনবেন গল্পটির দ্বিতীয় পর্ব। কৌশিক আবার বলে, আমার যে বিশ্বাসই হচ্ছে না মহাদেব প্রসাদ নিজেই ওই ময়নাটা কিনেছেন। তাহলে আসল মুন্না কোথায় গেল? আর কেনই বা তিনি নিজে ময়নাটা বদলে দিলেন? বাসু বললেন, দ্যাটস দ্য $1,000,000 কোশ্চেন। পেহেলগাঁওয়ে এসে গাড়িটা পৌঁছালে কৌশিক প্রশ্ন করে, প্রথমে কোথায় যাবেন? থানায়? না, প্রথমে আমরা একটা স্ন্যাক বারে ঢুকব। আমার শীত শীত করছে। গরম এক পেয়ালা কফি পান সেরে কাজে নেমে পড়ব। সূর্যপ্রসাদের ড্রাইভার নির্দেশ মতো ট্যুরিস্ট অফিসের পাশে ক্যাফেটেরিয়ায় গাড়িটা পার্ক করল। বাসু সাহেব সোয়েটারের ওপর কোটটা চড়িয়ে নেমে এলেন। ওরা দুজনে ঢুকে পড়ল রেস্তোরাঁটায়। বেশ ভিড় আছে। দূরের একটি টেবিল বেছে নিয়ে দুজনে বসলেন। বয় মেনু কার্ড নিয়ে হাজির হলো। বাসু বললেন, 1 প্লেট চিকেন স্যান্ডউইচ আর 1 পট কফি দাও। দুধ চিনি মিশিও না। আর দরজার সামনে একটা সিনেমন রঙের অ্যাম্বাসেডার আছে, তার ড্রাইভারকে জিজ্ঞাসা করে এসো কি খাবে, যা চাইবে তা দিও। ছোকরা চলে যেতেই কৌশিক বলে, আপনি তখন বললেন আমার কাজ হচ্ছে শ্রীনগরের যাবতীয় উলের দোকানে সন্ধান করা, তাহলে মত বদলিয়ে আবার আমাকে এখানে নিয়ে এলেন যে? বাসু বললেন, ভেবে দেখলাম শ্রীনগরের চেয়ে এখানকার কোনো উলের দোকানে সূত্রটা খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি। এখানে উলের দোকান 2-3টের বেশি হবে না। তুমি আমার সঙ্গে এখানে আজ তালিম নিয়ে নেবে। কাল সারাদিন শ্রীনগরে ওই পদ্ধতি অবলম্বন করে অ্যারিয়াডনেজ থ্রেড খুঁজবে। অ্যারিয়াডনেজ থ্রেড মানে? লেজেন্ডস অব গ্রিস অ্যান্ড রোম পড়নি? মেন্টরকে খুঁজে পেতে স্বয়ং থেসিয়াস অ্যারিডনের সুতো ধরে গুটি গুটি হামাগুড়ি দিয়ে এগিয়েছিলেন। এখানকার থানা অফিসে যাবেন নাকি? যেতে হতে পারে। যোগিন্দর সিং যদি একা থাকে তাহলে ইতিমধ্যে পুলিশ কতটা এগিয়েছে জানতে পারব। আর সেখানে যদি শ্রীমান বর্মন বহাল তবিয়তে হাজির থাকেন তাহলে কোনো আশা নেই। স্যান্ডউইচ কফি বানাতে দুজনে বেরিয়ে আসছিলেন। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে কাউন্টারে বসা ক্যাশিয়ারকে বাসু সাহেব প্রশ্ন করেন, কিছু উল কিনতে চাই, এখানে কোথায় পাবো বলতে পারেন? উল? নিটিং উল? হ্যাঁ, এই নমুনা আছে। পকেট থেকে অ্যারিয়াডনের সুতোটা বার করে দেখান। সেদিকে নজর না দিয়েই ছেলেটি বলল, ঠিক উল্টো পথে ফুটপাতে একটা বড় দোকান আছে, পেহেলগাঁওয়ে ভ্যারাইটিস স্টোর, ওখানে খোঁজ করুন। না পেলে স্টেট ব্যাংকের উল্টো দিকে নিউ উলেন স্টোরসে পেতে পারেন। ভ্যারাইটি স্টোরসের দোকানদার বলল, হ্যাঁ, উল ওরা বেচে, কিন্তু এই নমুনার উল ওদের স্টকে নেই। অর্ডার দিলে 7 দিনের মধ্যে আনিয়ে দিতে পারেন। বাসু সাহেব বললেন, 10 আগে কিন্তু আপনার দোকান থেকেই আমি 4 আউন্স কিনে নিয়ে গিয়েছিলাম এই নমুনার। লোকটি আবার ওর হাত থেকে নমুনাটা নিয়ে যাচাই করল। বলল, মনে হচ্ছে আপনি গলতি করছেন। আপনি নিজে এসেছিলেন? না, আমার বোন এসেছিল। তাহলে আমাদের দোকান নয়, নিউ উলেন স্টোর্স থেকে হয়তো তিনি কিনেছিলেন। ওখানে খোঁজ করুন। নেহাত না পেলে আমাদের অর্ডার দিতে পারেন, 7 দিন পরে পাবেন। বাসু বললেন, 7 দিন তো আমি এখানে থাকবো না। শ্রীনগরের সবচেয়ে বড় দোকান কোনটা? আপনারা যেখান থেকে হোলসেল মাল আনেন? আপনি খামোখা দৌড়াদৌড়ি করবেন না। শ্রীনগরের সেন্ট্রাল মার্কেটে নিউ কাশ্মীর এম্পোরিয়ামে খোঁজ করবেন।
সেখানে না পেলে বুঝবেন এই নমুনার মাল এই তল্লাটে মিলবে না, দিল্লি থেকে আনাতে হবে। বহুত শুক্রিয়া জানিয়ে বাসু পথে নামলেন। নিউ উলেন স্টোর্সের সেলসম্যান নমুনা দেখেই বলল, জি হ্যাঁ পাবেন, তবে কতটা চাই? আমার কাছে একটি মাত্র পেটি অবশিষ্ট আছে, অবশ্য আপনি অর্ডার দিলে আমি আনিয়ে দিতে পারি, হপ্তাখানেক দেরি হবে। বাসু বললেন, 7 দিন তো আমরা এখানে থাকবো না। আমার যতদূর মনে হচ্ছে দিন 15 আগে আপনার দোকানে এই নমুনার উলের অনেকগুলো পেটি দেখেছিলাম। লোকটি বলল, হিসেবে আপনার গলতি হলো দাদা, 15 দিন নয়, দিন 7 আগে ওই নমুনার 4-6 পেটি ছিল, সে মাল বিক্রি হয়ে গেছে। বাসু বললেন, আচ্ছা, আপনার দোকানে আরেকজন বসেন না, ফর্সা মতন দেখতে? জি হ্যাঁ, যমুনা প্রসাদ। কেন, কি হয়েছে? আমি তো তাকে বলে গিয়েছিলাম ওই 6 পেটিও আমি কিনব, তখন আমার কাছে টাকা ছিল না। অ্যাডভান্স দিয়ে গিয়েছিলেন? স্লিপ দেখান। না, অ্যাডভান্স দেইনি। কিন্তু কিন্তু কিছু নেই দাদা, ওটা অর্ডারই মাল ছিল। যমুনা প্রসাদ অমন কথা বলতেই পারে না। অর্ডারই মাল? কে অর্ডার দিয়েছিল বলুন তো? ইতিমধ্যে আর একজন খদ্দের আশায় সেলসম্যান তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বাসু নীরবে পাইপ টেনে চলেন। ভদ্রলোক 2-3 রকম উলের নমুনা দেখে দরদাম করে কিছু না কিনেই চলে গেলেন। সেলসম্যান ওর দিকে ফিরে বলল, ইয়েস স্যার, আর কোনো মাল দেখবেন ওই শেডের কাছাকাছি? ওই শেডের কাছাকাছি? বাসু বলেন, দেখব, কিন্তু তার আগে বলুন তো অর্ডারটা কে দিয়েছিলেন? লোকটা পিছন ফিরে মাল বার করছিল, হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বিশুদ্ধ উর্দুতে যা বলল, বাংলায় তার নির্গলিতার্থ, এসব খেজুরি আলাপ করে কি পেট ভরবে দাদা? সে মাল তো এতদিনে বোনা শেষ হয়ে গেছে। বাসু তৎক্ষণাৎ বলেন, না, আমার বোনের জন্যই কিনতে এসেছি, তাই জিজ্ঞাসা করছি আমার বোনই মালটা কিনেছে কিনা, তাহলে হয়তো তার উলের দরকারই হবে না। লোকটা এর জবাবে যা বলল তা অপ্রত্যাশিত। জিজ্ঞাসা করল, কে আপ বাঙালি হ্যায় স্যার? হ্যাঁ, কেন বলুন তো? আর আপনার ওই বহিনজি সামনের স্টেট ব্যাংকে চাকরি করেন? বাসু উল্লসিত হয়ে বলেন, এক্স্যাক্টলি, তাহলে সেই কিনেছে? সেলসম্যান উলের পেটিগুলো গুছিয়ে নিতে নিতে উর্দু ছেড়ে এতক্ষণে বাংলা বলবার চেষ্টা করে। পাইলে তো বহিনকে পুছ করবেন, তব না খরিদ করতে আসবেন। বাসু একগাল হেসে বলেন, তা ঠিক, তা হোক, ওই 1 পেটি যেটা আছে ওটা আমি নিয়ে যাব, কি জানি যদি কম পড়ে। 1 পেটি উলের দাম মিটিয়ে বহুত ধন্যবাদ দিয়ে বাসু পথে নামতেই কৌশিক বলে, ভদ্রমহিলার নামটা জিজ্ঞাসা করা হয়নি। বাসু গম্ভীরভাবে বললেন, তাহলে ঠ্যাঙানি খেতে হতো। বোন উল কিনেছে কিনা সেই খবরটা না জানাতেই লোকটা আমাকে 5 কথা শোনালো, তারপর কোন আক্কেলে জিজ্ঞাসা করব আমার বোনের নাম কি? না, একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করা যেত। বাসু থমকে দাঁড়িয়ে পড়েন, বলেন, বেশ তো, আমি অপেক্ষা করছি, তুমি জেনে এসো। মাসির সম্বন্ধে দ্বিতীয় যে তথ্যটা জানা আছে তা হচ্ছে তার ব্রার মাপ 32। একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করে দেখো না, আগে যিনি উল কিনেছেন তার ব্রেসিয়ারের মাপ কি 32 ইঞ্চি? কৌশিক হাত দুটি জোর করে বলে, ঘাট হয়েছে মামু, মাপ চাইছি। অতপর কেম? স্টেট ব্যাংকে গিয়ে বোনের তত্ত্ব তালাশ নেওয়া। কিন্তু আপনার বোন মানে আমার সেই অজ্ঞাত মাসিমার সম্বন্ধে মাত্র 2টি তথ্যই তো শুধু আমরা জানি। তিনি হপ্তাখানেক আগে 4 পেটি উল কিনেছিলেন এবং তার ব্রেসিয়ারের মাপ মাত্র 32। খোঁজটা নেবেন কেমন করে? বাসু বলেন, আমারই ভুল হয়েছে, তোমাকে রানোর সঙ্গে দিয়ে সুজাতাকে নিয়ে এলে কাজটা সহজ হতো। এসো, দেখো কিভাবে বোনের নারী নক্ষত্র বার করি। স্টেট ব্যাংকে ঢুকে বাসু সাহেব একটি কাউন্টারে এগিয়ে গেলেন। ওয়ালেট থেকে একখানা 500 টাকার ট্রাভেলার্স চেক বার করে বললেন, ক্যাশ করব। কাউন্টারে বসা অল্প বয়সী ছেলেটা বলল, তারিখ বসিয়ে সই করে দিন। তারিখ বসিয়ে সই করে ট্রাভেলার্স চেকটা দিয়ে বাসু বলেন, 5খানা 100 টাকার,
ছোকরা যতক্ষণ এন্ট্রি করতে ব্যস্ত ততক্ষণে বাসু সাহেব মোটামুটি চোখ বুলিয়ে নিয়েছেন। মহিলা কর্মী না হোক জনা পাচেক, সকলের বয়সী 25 থেকে 50। একজনকে বাদ দেওয়া যেতে পারে, তিনি নিঃসন্দেহে অবাঙালি। আরও একজন ছাঁটাই হল, তার ব্রার মাপ অন্তত 38, সম্ভবত 40। বাকি রইল জনা তিনেক। এর মধ্যে কে হতে পারে? কাচের খোপের ভিতর দিয়ে বেরিয়ে এলো একটা হাত, তাতে 5খানা করকরে 100 টাকার নোট। বাসু ইংরেজিতে বলেন, মাপ করবেন, আপনাদের এখানে একজন বাঙালি মহিলা কর্মচারী আছেন, তাই না? ভদ্রলোকের ভ্রুকুঞ্চন হল। বলেন, কেন বলুন তো? না, মানে দিন 5 আগে ভদ্রমহিলার সঙ্গে এখানেই আলাপ হয়, নামটা ভুলে গেছি। আমিও বাঙালি কি না, তাই অনেক কথা হয়েছিল। আমি শ্রীনগর যাচ্ছি শুনে উনি একটি উলের নমুনা দিয়ে বলেছিলেন 1 পেটি উল কিনে আনতে। বাসু সাহেব উলের পেটিটা তুলে দেখান। ভদ্রলোক বলেন, আই সি, আপনি তাহলে রমা দাশগুপ্তার কথা বলছেন? হ্যাঁ, মিস দাশগুপ্তার উল ওনার বাতিক আছে বটে, কিন্তু তিনি তো ছুটিতে আছেন। ওর বাড়ির ঠিকানাটা যদি কাইন্ডলি। কিন্তু বাড়িতে তো ওকে পাবেন না, উনি স্টেশন লিভ করার অনুমতি সহ ছুটি নিয়েছেন দিন 7 আজ থেকেই। তবে আপনার অসুবিধা কিছু নেই, প্যাকেটটা আমাকে দিয়ে যেতে পারেন, মিস দাশগুপ্তা ফিরে এলে দিয়ে দেব। না, সেজন্য নয়। মিস দাশগুপ্তা বলেছিলেন কলকাতায় ফেরার পথে ওর বাড়ি থেকে একটা প্যাকেট উঠিয়ে নিতে। ওর কোনো কলকাতাবাসী আত্মীয়র জন্য পাঠাতে চান। ওর বাড়ির লোকজনের কাছে নিশ্চয়ই প্যাকেটটা রেখে গেছেন। না, তারও সম্ভাবনা নেই, বাড়িতে উনি একাই থাকেন। মিস দাশগুপ্তা একজন কনফার্মড স্পিনস্টার। তবে হ্যাঁ, ওর প্রতিবেশিনী মিসেস কৃষ্ণমাচারীর কাছে রেখে যেতে পারেন। চেষ্টা করে দেখুন। এই রাস্তা ধরে কিছু দূর গেলেই দেখতে পাবেন একটা মস্ত বাড়ি তৈরি হচ্ছে, একটা নতুন সিনেমা হল। সেটাকে বাইরে রেখে আরও একটু এগিয়ে গেলে পাবেন একটা মেথডিস্ট চার্চ, তার পিছনেই পরপর 3খানা বাড়ি। মাঝেরটা মিস দাশগুপ্তার, শেষ বাড়িটা মিস্টার কৃষ্ণমাচারীর। অসংখ্য ধন্যবাদ জানিয়ে বাসু সাহেব ঘুরে দাঁড়িয়ে দেখতে পেলেন ম্যানেজারের ঘরের সুইং ডোরটা খুলে গেল এবং ভেতর থেকে বের হয়ে এলেন সিবিআই কুলতিলক সতীশ বর্মন। ওকে দেখেই থেমে পড়েন। গুড মর্নিং বাসু সাহেব, আপনি এখানে? হাতেই ধরা ছিল 5 কেতা 100 টাকার নোট, সেটা দেখিয়ে বললেন, ট্রাভেলার্স চেক ভাঙাতে। আর আপনি? বহাল তবিয়তেই আছি। আচ্ছা, চলি। নমস্কার। সতীশ বর্মন একটু দ্রুত গতি স্থান ত্যাগ করলেন। যে ছেলেটি ট্রাভেলার্স চেক ভাঙিয়ে দিয়েছিল তাকেই প্রশ্ন করলেন বাসু, পুলিশ কেন? চুরি ডাকাতি হয়েছে নাকি কিছু? ছেলেটি ভ্রুকুচকে বললে, পুলিশ? উনি কি পুলিশের লোক? হ্যাঁ, তাই তো জানি। আশ্চর্য, আমাকে উনি বললেন লাইফ ইন্স্যুরেন্সের অফিসার। তাই নাকি? কি জিজ্ঞাসা করছিল আপনাকে? আমাদের দারোয়ান মন বাহাদুরের ঠিকানা। বললে মন বাহাদুরের একটা ইন্স্যুরেন্স পলিসির ব্যাপারে তার হোম অ্যাড্রেস চাই। ওকে তাই ম্যানেজার সাহেবের কাছে পাঠিয়ে দিলাম। বাসু অতপর এগিয়ে গেলেন ম্যানেজারের ঘরের দিকে। সুইং ডোরের উপর দিয়ে দেখলেন ম্যানেজার একাই বসে কাজ করছেন। আসতে পারি ভিতরে? ইয়েস, কাম ইন প্লিজ, টেক ইউর সিট। বাসু আসন গ্রহণ করেই নিজের ভিজিটিং কার্ডখানা বার করে দিয়ে ইংরেজিতে বললেন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি কি? ম্যানেজার কি জানি কেন চটে উঠলেন। বললেন, প্রশ্নগুলি কি আমাদের দারোয়ান মন বাহাদুর সংক্রান্ত? এক্স্যাক্টলি। ভদ্রলোক তিক্ত বিরক্ত স্বরে বললেন, একই কথা আমি কতবার বলবো মশাই? মন বাহাদুরের হোম অ্যাড্রেস দিয়েছি, তার রিভলভারটা তার নিজস্ব, সরকারি নয়। তার নম্বর কত তা আমি জানি না, আমার জানার কথাও নয়। সে রিভলভার নিয়ে দেশে গেছে না এখানে আছে, না কারো কাছে রেখে গেছে তা আমি জানি না। আমাদের খাতায় সে ছুটিতে আছে। আর কি বলতে হবে বলুন? বাসু ধীরে সুস্থে বললেন, ধন্যবাদ, কিন্তু এ কথাগুলি কি আপনি আমাকে ইতিপূর্বে বলেছেন? এবং আমি একই প্রশ্ন দ্বিতীয়বার করছি। আপনাকে বলিনি, কিন্তু এসডি সাহেবকে বলেছি। কি নাম যেন ওই পাঞ্জাবি ওসিকে বলেছি। এইমাত্র যে ভদ্রলোক এজাহার নিয়ে গেলেন তাকে বলেছি। বাসু গম্ভীর হয়ে বলেন, আপনাকে কি বলা হয়েছে? এক্স এমপি লেট মহাদেব প্রসাদ খান্না যে রিভলভারের গুলিতে হত হয়েছেন সেটি আপনাদের দারোয়ান মন বাহাদুরের? ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েন।
বলেন কি মশাই? বাসু গম্ভীরভাবে বলেন, আমি গ্র্যাটিস লিগ্যাল অ্যাডভাইস কাউকে দেই না, কিন্তু ক্ষেত্রে দিচ্ছি, কারণ আপনি আমার প্রশ্নে বিরক্ত হয়েছেন। আপনার দারোয়ানের রিভলভার তার নিজস্ব সম্পদ হলেও সেই অস্ত্রটা দিয়েই সে ব্যাংকের নিরাপত্তা রক্ষা করে। ফলে সেই রিভলভারের নম্বর না জানা ব্যাংক ম্যানেজারের একটা ত্রুটি। আপনার ডিপার্টমেন্ট কি বলবে জানি না, কিন্তু সাক্ষীর কাঠগড়ায় যখন সে কথা স্বীকার করবেন। ভদ্রলোক বাধা দিয়ে বলেন, সাক্ষী? আমি কেন সাক্ষী দিতে যাব, যেহেতু আমি আপনাকে সমন ধরাবো? ভদ্রলোক আবার বসে পড়েন, বলেন, এই কিছু মনে করবেন না, একই কথা বারে বারে বলতে কার ভালো লাগে বলুন? তাছাড়া কেসটার সত্যিকারের গুরুত্বের বিষয়ে কেউ আমাকে কিছু জানাননি। আর ইউ শিওর স্যার মন বাহাদুর মহাদেব প্রসাদকে খুন করেছে? ডিড আই সে দ্যাট? না, মানে তার রিভলভারের গুলিতেই। বাসু বলেন, মিস্টার সূর্যপ্রসাদ খান্না আমার ক্লায়েন্ট। ওই হত্যাকাণ্ডের বিষয়ে আমি অনুসন্ধান করছি। এবার কি আপনি জানাবেন আমি যা জানতে চাই? কেন জানাবো না, বলুন কি জানতে চান। চা খাবেন? মন বাহাদুর কবে থেকে ছুটিতে আছে? 7ই অগাস্ট থেকে। যতদূর জানি সে দেশে আছে, মানে ওই নেপালে। হোম অ্যাড্রেসটা চাই? হ্যাঁ চাই। আচ্ছা, মন বাহাদুর তার রিভলভারটা নিয়ে দেশে গেছে অথবা এখানে রেখে গেছে তা জানতে পারেন না? কেমন করে জানবো বলুন? মন বাহাদুর এক্স আর্মি ম্যান, একজন ব্রিগেডিয়ারের দেহরক্ষী ছিল, অত্যন্ত বিশ্বস্ত। তারই সুপারিশে ব্যাংকে ওর চাকরি হয়েছিল। তবে এও জানি তারই সুপারিশে ও একটি রিভলভারের লাইসেন্স পায়। অস্ত্রটা ওর নিজের, নম্বরটা আমার ওই টুকে রাখা উচিত ছিল, নয়? বাসু সে কথার জবাব না দিয়ে প্রশ্ন করেন, মন বাহাদুর এখানে কোথায় থাকতো? তার লোকাল অ্যাড্রেসটাও চাই। মন বাহাদুর এখানে সপরিবারে থাকতো না, আমাদের একজন এমপ্লয়ের সঙ্গে থাকতো। আইসি, তার কি নাম? শ্রীরমা দাশগুপ্তা। তিনিও ছুটিতে আছেন। ও, তিনি কতদিন এখানে পোস্টেড আছেন? বছর 3 কেন বলুন তো? এ কথারও জবাব না দিয়ে নমস্কার করে বেরিয়ে এলেন বাসু সাহেব। বাইরে আসতেই কৌশিক বলে, মন বাহাদুরের রিভলভারটাই যে মার্ডার ওয়েপন তা কেমন করে বুঝলেন? নিশ্চিতভাবে জানি না, সম্ভাবনা 99.9%। যেহেতু শর্মা, যোগিন্দর এবং বর্মন মন বাহাদুরের খোঁজ নিচ্ছে এবং ম্যানেজার কথার প্রসঙ্গে নিজেই স্বীকার করে বসল বর্মন ওই রিভলভারের বিষয়ে প্রশ্ন করছিল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ওই অ্যারিয়াডনেস থ্রেট। আবার অ্যারিয়াডনেস থ্রেট? নয়, লক কেবিনে যে রিভলভারটা পাওয়া গেল তার মালিক মন বাহাদুর, এবং সে বাস করে স্টেট ব্যাংকের এমন একজন কর্মচারীর বাড়িতে যেখানে বন্দী হয়ে আছেন অ্যারিয়াডনে। পথে বেরিয়ে কৌশিক বলল, আচ্ছা, অমন বেমক্কা মিথ্যা কথা বলতে আপনার বাধে না? মিথ্যা কথা আবার কখন বললাম? বললেন না, এক এক জায়গায় এক এক ঝুরি বলেছেন। নিউ উল হাউসে বলেছেন যমুনা প্রসাদকে। জাস্ট এ মিনিট, যমুনা প্রসাদ নামটা আমি বলিনি। বলেছি ফর্সা মতন আর একজন লোক, তা কাশ্মীরের কোনো দোকানে তোমার মতো কালো বিক্রেতা বসে থাকে। আর ব্যাপারটা যা জানো, অ্যান্ড জাস্টিফাইড দ্য মিনস। উদ্দেশ্য সৎ হলে হলফ যখন নেওয়া নেই, তখন অমন 2-4টে মিথ্যে কথায় দোষ ধরতে নেই। তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন, বুঝলে না? আমরা তো উলের কাটায় জড়ানো অ্যারিয়াডনের সুতোয় বাঁধা পুতুল। তিনি যেমন নাচাচ্ছেন তেমনি নাচছি। গাড়িটা যখন মেথডিস্ট চার্চের কাছাকাছি এসে দাঁড়ালো, তখন উলের প্যাকেট হাতে এগিয়ে চললেন বাসু সাহেব, পিছন পিছন কৌশিক। প্রথম বাড়িটা অতিক্রম করে দ্বিতীয় বাড়িটার সামনে এসে দাঁড়ালেন ওরা। ছোট একতলা বাড়ি, সামনের দরজায় তালা ঝুলছে। দেওয়ালের পাশে একটা ছোট্ট নেম প্লেট, রমা দাশগুপ্তা। দরজায় যখন তালা মারা, তখন খবরটা ঠিকই, ভদ্রমহিলা পেহেলগাঁওয়ে নেই, অন্তত বাড়িতে বা তার কর্মস্থলে নেই। বাসু সাহেব অগত্যা শেষ বাড়িটায় হানা দিলেন। এটাও ছোট একতলা বাড়ি, করগেটেড টিনের ছাদ, সদর দরজা ভেতর থেকে বন্ধ। তা হোক, চিমনি দিয়ে ধোয়া বার হচ্ছে। এখানেও অনুরূপ নেম প্লেট, এই যে কৃষ্ণ মাচারি। বাসু সাহেব কলিং বেল বাজালেন। দরজা খুলে গেল। একজন মাদ্রাজি ভদ্রমহিলা দরজা অল্প একটু ফাঁক করে মুখ বাড়িয়ে ইংরেজিতে বললেন, কাকে চাই?
বাসু সাহেব বললেন, রমা দাশগুপ্তাকে। দরজায় ল্যাচকি লাগানো আছে। ফাঁক দিয়ে ভদ্রমহিলা বললেন, পাশের বাড়ি, কিন্তু সে তো নেই। বাসু বললেন, হ্যাঁ, তালা মারা দেখলাম। সে পেহেলগাঁওই আছে তো? না, নেই। আপনি কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। মাপ করবেন, এক গ্লাস জল পাবো? ও শিওর, আসুন, ভিতরে এসে বসুন। দরজাটা খুলে গেল। ছোট্ট বসার ঘর, কিন্তু শৌখিনভাবে সাজানো। আড়ম্বর নেই, রুচির পরিচয় আছে। ভদ্রমহিলা কাচের গ্লাসে 2 গ্লাস জল নিয়ে এলেন ট্রেতে করে। সামনের টিপয়ে নামিয়ে দিয়ে বলেন, আপনি কি রমার কোনো আত্মীয়? না, আত্মীয় ঠিক নয়, তবে আমিও বাঙালি। একটা বিশেষ প্রয়োজনে মিস দাশগুপ্তাকে খুঁজছি। ভদ্রমহিলা বললেন, আপনার একটু ভুল হলো। রমা এখন মিস নয়, মিসেস। তাই নাকি? ওর বিয়ে হয়ে গেছে? কতদিন? সপ্তাহখানেক। খবরটা এখনো জানাজানি হয়নি। বেশি বয়সের বিয়ে তো, তাই ওর নেম প্লেটটাও এখনো বদলানো হয়নি। ওর নাম এখন মিসেস রমা কাপুর। কৌশিকের মনে পড়ল, স্টেট ব্যাংকের সকলেই ওকে মিস দাশগুপ্তা বলে উল্লেখ করেছিল। নিতান্ত পাশের বাড়ি বলেই এই ভদ্রমহিলা খবরটুকু জেনেছেন। বাসু প্রশ্ন করেন, ওর স্বামীর নাম কি? জেপি কাপুর। তিনিই বা কোথায়? তিনি এখন এখানে থাকেন না। কোথায় থাকেন তাও জানি না। আপনি কি মিসেস কাপুরের জন্য কোনো চিঠি রেখে যাবেন? চিঠি নয়, একটা উলের প্যাকেট। সেটা হাতে নিয়ে মিসেস কৃষ্ণমাচারী বললেন, হ্যাঁ, এই রঙেরই একটা সোয়েটারও বুনছিল বটে। আপনাকে আনতে বলেছিল বুঝি? সে প্রশ্নের জবাব না দিয়ে বাসু বলেন, মিসেস কাপুর কখন বেরিয়েছেন বাড়ি ছেড়ে? এই তো আধ ঘন্টা আগে। সকালবেলা অফিস গেল, তারপরেই হন্তদন্ত হয়ে ফিরে এলো। আমাকে বললে, এখনই যেতে হবে, 2:30টার বাস হয়তো এখনও গেলে পাবো, বলেই ছুটে বেরিয়ে গেল। 2:30টার বাসটা এখান থেকে কোথায় যায়? শ্রীনগর। ঠিক তখনই ভিতর বাড়ি থেকে কে যেন বলে উঠল, আইয়ে बैठिए চায় পিজিয়ে। মিসেস কৃষ্ণমাচারী হেসে বললেন, চা খাবেন নাকি? বাসু সাহেব সে কথার জবাব না দিয়ে বললেন, ভিতর থেকে কে ও কথা বলল? ও কিছু নয়, একটা পাহাড়ি ময়না, রমার। যাবার সময় পাখিটা আমার বাড়িতে রেখে গেছে। চা খাবেন? গরজ বড় বালাই। বাসু বললেন, চা তেষ্টা পেয়েছে বটে, তবে শুধু শুধু আপনাকে বিব্রত করা। কিছু মাত্র না, আমি চায়ের জল বসাতেই যাচ্ছিলাম। 1 কাপের বদলে কেতলিতে 3 কাপ জল নেওয়া বই তো নয়। ভদ্রমহিলা প্রস্থনোদ্যতা হতেই বাসু বললেন, পাখিটাকে একটু নিয়ে আসবেন? দারুণ কৌতূহল হচ্ছে। এমন সুন্দর বোল পড়ল যে আমি ভাবলাম মানুষ কথা বলছে। মিসেস কৃষ্ণমাচারী ভিতর থেকে কালো কাপড়ে ঢাকা একটা খাঁচা নিয়ে এসে টেবিলের উপর রাখলেন। ভিতর থেকে পাখিটা বলল, হ্যালো। কৌশিক ঝুঁকে পড়ে বলল, রামো রামো। খাঁচার ভিতর থেকে প্রতিধ্বনি হলো, রামো রামো। ভদ্রমহিলা চায়ের জল বসাতে চলে গেলেন। বাসু সাহেব ঝুঁকে পড়ে অস্ফুটে বললেন, রাম নাম সত্য হ্যায়। পাখিটা শুধু বলল, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। কৌশিক বললে, সবই যখন হলো তখন ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনটাও হয়ে যাক। সন্তর্পণে সে কালো কাপড়টা সরিয়ে দিল। দুজোড়া চোখের দৃষ্টি কেন্দ্রীভূত হলো যেখানে ময়নাটার ডান পায়ের অনুপস্থিত মধ্যমাটা থাকার কথা। বাসু অস্ফুটে বললেন, মুন্না, তোর চূড়ান্ত শনাক্তকরণটা হয়ে গেল। ময়নাটা ঘাড় কাত করে অপরিচিত মানুষ দুটোকে দেখে নিল। তারপর সে যে দীর্ঘ বোলটা পড়ল, তাতে দুজনেই বজ্রাহত হয়ে গেলেন। পাখিটা স্পষ্টভাবে বলল, রামা মত মারো, পিস্তল নামাও, দ্রুম। হায় রাম। কৌশিক চেয়ার ছেড়ে দাঁড়িয়ে ওঠে। বাসু 2 হাতে ওর খাঁচাটাকে চেপে ধরে বললেন, কি কি বললি? ফের বল। যেন বুঝতে পারল ওর কথা। একই বল আবার পড়ল ময়নাটা, রামা মত মারো, পিস্তল নামাও, দ্রুম। হায় রাম। মাঝের ওই দ্রুম অবিকল পিস্তলের শব্দ। একটু পরেই মিসেস কৃষ্ণমাচারী চায়ের সরঞ্জাম নিয়ে হাজির হলেন। বাসু বললেন, এই পাখিটা রমা দেবী কতদিন পুষছেন? এটা ওকে ওর স্বামী উপহার দিয়েছে 3 সাতেক আগে। এটাকে ভিতরে রেখে আসি, না হলে টেবিল নোংরা করবে।
ভদ্রমহিলা প্রস্থান করতেই কৌশিক বলে, মামু কিছু বুঝতে পারছেন? বাসু বলেন, চুপ। একটু পরেই ভদ্রমহিলা ফিরে এসে চা বানাতে বসলেন। বাসু বললেন, আমারটা দুধ চিনি বাদে। তিনজনে 3 কাপ চা টেনে নেবার পর বাসু বলেন, মিসেস কৃষ্ণমাচারী, আমার পরিচয়টা আপনাকে দেওয়া হয়নি। পকেট থেকে একটি নামাঙ্কিত কার্ড বার করে টেবিলে রাখলেন। মিসেস কৃষ্ণমাচারী সেটা দেখলেন। পিকে বাসু বার অ্যাট লর কোনো কীর্তিকাহিনী সম্বন্ধে দক্ষিণ ভারতীয় ওই মহিলা যে অবহিত নন তা বেশ বোঝা গেল। উনি শুধু বললেন, সো গ্ল্যাড টু মিট ইউ মিস্টার বাসু, আর এ আমার সহকারী কৌশিক মিত্র। ভদ্রমহিলা এদিকে ফিরে নড করলেন। বাসু বললেন, মিস্টার কাপুরকে আপনি দেখেছেন? দেখেছি বই কি, কেন? ওদের বিয়েটা কোথায় হলো কি মতে? রেজিস্ট্রি বিয়ে, শ্রীনগরে। আমার স্বামী উইটনেস ছিলেন। কিন্তু কেন বলুন তো? বাসু বলেন, বাই এনি চান্স এই ফটোটা কি মিস্টার কাপুরের? পকেট থেকে ভাঁজ করা একখানা কাগজ তিনি বাড়িয়ে ধরেন। ভদ্রমহিলা দেখেই চমকে ওঠেন। ইয়েস, অফকোর্স, এই তো যশোদা কাপুর। ওর ছবি আপনি কোথায় পেলেন? এখনই তা আপনাকে জানাতে পারছি না, তবে এটুকু আপনাকে বলি, মিস্টার কাপুর বিবাহিত। রমাকে যদি তিনি বিবাহ করে থাকেন তাহলে বাইগামির চার্জে তিনি অভিযুক্ত হবেন। ভদ্রমহিলা শুধু বললেন, মাই গড, আপনার প্রতিবেশিনীকে এখনই কিছু জানানোর প্রয়োজন নেই। সে যে বিবাহ করেছে এটা তার অফিসেও জানে না দেখলাম। আমি চেষ্টা করব যাতে ব্যাপারটা নিজেদের মধ্যেই অ্যামিকেবলি সেটেল করা যায়। আশা করি আপনার সাহচর্য পাব। সার্টেনলি, রমার মতো মেয়ে হয় না। খবরটা শুনলে সে একেবারে মুষড়ে পড়বে। আচ্ছা, আপনি বলতে পারেন মিস দাশগুপ্তা কেন এমন একটি প্রৌঢ় ভদ্রলোককে বিবাহ করল? রমাও কিছু কচি খুকি নয়, তার বয়স 35-36 তো হবেই। আর কেন পছন্দ করল ওটা বলা কঠিন, যার যাতে মজে মন। তবে কাপুরও আকর্ষণীয় পুরুষ, সুন্দর স্বাস্থ্য, দিলদরাজ মানুষ, যদিও বেকার। কৌশিক আর বাসু উঠে দাঁড়ালেন। চা পান শেষ হয়েছিল ওদের। বাসু শেষ প্রশ্ন পেশ করেন, আপনার কাছে আজকের কাশ্মীর টাইমসটা আছে? না, নেই। আমরা হিন্দুস্তান টাইমস রাখি। তবে আপনার বিশেষ প্রয়োজন থাকলে আমি। না, তার দরকার হবে না। আচ্ছা, চলি, নমস্কার। গাড়িতে ফিরে এসেই বাসু ড্রাইভারকে বলেন, বাস স্ট্যান্ডে চলো। অনতিবিলম্বেই বাস স্ট্যান্ডে এসে খবর পেলেন শ্রীনগরগামী যে বাসটা বেলা 2:30 ছেড়েছে সেটা শ্রীনগরে পৌঁছাবে বিকাল 6:15। সেটা এক্সপ্রেস বাস নয়। বাসু হাত ঘড়িতে দেখলেন তখন 3:40। ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন, 6:15 আগে শ্রীনগর বাস স্ট্যান্ডে পৌঁছাতে পারবে? জরুর। তাহলে সোজা চলো শ্রীনগর বাস স্ট্যান্ড। 6:15 আগে পৌঁছানো চাই। বেফিকার রহিয়ে সাব। ওদের অ্যাম্বাসেডার গাড়িটা যখন শ্রীনগর বাস স্ট্যান্ডে এসে ঢুকছে তখনও পেহেলগাঁও শ্রীনগর সার্ভিসের বাসটা থেকে লোক নামতে শুরু করেনি। বোধহয় আধ মিনিট আগে সেটা ওই গোলাকৃতি বাস স্ট্যান্ডে প্রবেশ করেছে। কন্ডাক্টর পাদানি থেকে ঝুলে পড়ে পিছনটা দেখছে ও ক্রমাগত টিং টিং বাজিয়ে চলেছে। ঠিক হ্যাঁ, और যাইয়ে। দুটি যাত্রাহীন বাসের মাঝখানের ফাঁকে ব্যাক গিয়ারে বাসটা নৈশ বিশ্রামের জায়গা খুঁজে নিচ্ছে। যাত্রীরা অনেকেই নিজ নিজ সিটে দাঁড়িয়ে পড়েছেন। কুলিরা ছ্যাঁকাবান করে ঘিরে ধরেছে। একজন উপরে উঠে দড়ি দিয়ে ত্রিপল ঢাকাটা ছাদ থেকে সরিয়ে দিচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। দোকানে পথে আলো জ্বলে উঠছে। কৌশিক ও বাসু সাহেব দ্রুতগতি বাসটার দিকে এগিয়ে গেলেন। সন্ধান সূত্রের পূজিত কুল্লে 3টি। বাঙালি মহিলা, বয়স 35 ও মাঝারি গড়ন। বাসু সাহেব মহিলা যাত্রীদের ওপর একবার দ্রুত চোখ বুলিয়ে নিলেন। কৌশিকও। জনাদশেক মহিলা যাত্রী আছেন। জনাচারেক বৃদ্ধা, 6টি অল্প বয়সী, একজন নিঃসন্দেহে পাঞ্জাবিনী ও 2 জন পিছনে কাছা সাটা গুজরাটিনি। বাকি 2 জন সন্দেহজনক। একজন আছেন পিছনের সিটে, অপরজন একেবারে সামনের দিকে। দুজনেরই বয়স 35-36। আধুনিক সাজ পোশাক, মাঝারি গড়ন। শাড়ি পরার ধরন উত্তর এবং পূর্ব ভারতীয়, যাকে বলে হাবলস করে পরা। পিছনের সিটে যিনি বসেছেন তার বব ছাটা চুল,
নীলচে রঙের সিনথেটিক শাড়ি, ম্যাচ করা ব্লাউজ, ম্যাজেন্টা রঙের টিপ, হাতে ভ্যানিটি ব্যাগ। ড্রাইভারের ঠিক পিছনেই যিনি বসেছেন তার চুল খোবা বাঁধা, পরনে একটা মাস্টার্ড রঙের সিল্কের শাড়ি, কাঁধে একটা এয়ারব্যাগ, এক হাতে দুগাছি চুড়ি আর হাতে সরু রিস্ট ওয়াচ। কৌশিক বাসু সাহেবের কানে কানে বলল, আপনি একজনকে ট্রাই করুন, আমি দ্বিতীয়াকে। বাসু বলেন, আমার ইনটুইশন বলছে সামনের দিকের মুর্শিদাবাদিনী আমাদের টার্গেট। তুমি বব হেয়ারিনিকেই ফলো করো। গাড়িটা পার্ক করার প্রথমেই নেমে এলেন বব চুলো মহিলাটি এবং ঠিক তার পিছনেই একজন মধ্যবয়সী পুরুষ। পুরুষটির কোলে একটি ঘুমন্ত শিশু। তিনি বাচ্চাটিকে কোলান্তরিত করে বললেন, ওহ বারান্দা পে চলে যাও, मैं সামান লাতা হু। ব্যাস, হারাধনের 10টি মেয়ে রইল বাকি এক। বাসু সাহেব বাসের পিছন দিকে সরে গিয়ে ঘাপটি মেরে অপেক্ষা করেন শর্ট ফাইন লেগের যুক্তকর ফিল্ডারের মতো। অধিকাংশ যাত্রী নেমে যাবার পর মেয়েটি নামল ঝোলা ব্যাগ সমেত। গাড়ির ছাদের দিকে দৃকপাত মাত্র করল না, অর্থাৎ ওর কোনো ভারী লাগেজ নেই। ইতিউতি চাইতে থাকে ট্যাক্সির খোঁজে। শর্ট ফাইন লেগের ফিল্ডার এক পা এগিয়ে এসে হঠাৎ ওর পিছন থেকে ডেকে ওঠেন, রমা। বিদ্যুৎ স্পৃষ্টার মতো মেয়েটি চকিতে পেছনে ফেরে বাসু সাহেবকে আপাদমস্তক দেখে নিয়ে বললে, ডিড ইউ মেক এ সাউন্ড? বাসু উত্তরে বঙ্গভাষায় জবাব দিলেন, হ্যাঁ আমি। তুমি তো রমা দাশগুপ্তা। মেয়েটি সামলে নিয়েছে, দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে বলে, নো। বা বাংলা বলতে না পারলেও ভাষাটা বলনি দেখছি এই 3 বছরে কাশ্মীরে এসে। বুঝতে পারো ঠিকই, নয়? মেয়েটি জবাব দেয় না, কি যেন ভাবছে সে। বাসু বলেন, ঠিক আছে, তুমি রমা দাশগুপ্তা নও, মিসেস রমা কাপুর। এবার তো স্বীকার করবে? কুঞ্চিত ভ্রুভঙ্গে মেয়েটি ইংরেজিতেই জবাব দেয়, আপনি কে এবং কেনই বা আমাকে বিরক্ত করছেন? বাসু পুনরায় বঙ্গভাষায় বলেন, সাদা বাংলায় কথা বলো রমা, তাহলে অন্য কেউ বুঝবে না। আমার নাম পিকে বাসু, আমি ব্যারিস্টার, সূর্যপ্রসাদ খান্নার তরফে সলিসিটার। তোমার সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। মেয়েটি আবার বাসু সাহেবকে আপাদমস্তক ভালো করে দেখে নিল। এবার বঙ্গভাষে বলল, আপনি যে ব্যারিস্টার পিকে বাসু তার প্রমাণ দিতে পারেন? বাসু পকেট থেকে একটি নামাঙ্কিত ভিজিটিং কার্ড ওর হাতে দিয়ে বললেন, এটা অবশ্য চূড়ান্ত আইডেন্টিফিকেশন নয়। তোমার সন্দেহ পুরোপুরি না ঘুচলে আমার ড্রাইভিং লাইসেন্সটাও দেখাতে পারি। বাই দ্য ওয়ে, তুমি কি আমার নাম জানতে? জানতাম, আপনার উপর লেখা অনেকগুলো কাহিনী আমি পড়েছি, কিন্তু এই ক্ষেত্রে আপনি আমার সঙ্গে কি বিষয়ে আলোচনা করতে চান? স্বর্গত মহাদেও প্রসাদ খান্নার বিষয়ে। মেয়েটি স্পষ্টতই নিজেকে গুটিয়ে নিল, বললে, সে বিষয়ে আমার কোনো বক্তব্য আছে বলে তো আমি মনে করি না। বোকার মতো কথা বলো না, তুমি জানো না ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে আর সেটা সম্পূর্ণ তোমার নাগালের বাইরে। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি বলতে চাইছি, হয়তো পুলিশ ইতিমধ্যেই জেনে গেছে নিহত মহাদেও প্রসাদ খান্না যশোদা কাপুরের ছদ্মনামে তোমাকে বিবাহ করেছেন। এটুকু সূত্র আবিষ্কার করলেই তারা তোমার বাড়িতে হানা দেবে আর মুন্নাকে আবিষ্কার করবে। মিসেস কৃষ্ণমাচারী তাদের জানিয়ে দেবেন যে মুন্না হচ্ছে কাপুর তথা খান্নারই একটি প্রণয়োপহার। সেই মুহূর্তেই পুলিশ এবং সাংবাদিকের দল গোটা কাশ্মীর উপত্যকায় তোমাকে আতিপাতি করে খুঁজবে। এই বাস স্ট্যান্ডে এবং এয়ারড্রামে বানিহাল পাসের নামায় তোমার জন্য তারা প্রতীক্ষা করবে। তারপর যে মুহূর্তে ওরা শুনবে মুন্নার ওই মারাত্মক বলটা, ওই রমা। মেয়েটি মাঝপথে ওকে থামিয়ে দিয়ে বলে, চুপ করুন। এক্স্যাক্টলি, এখানে এসব আলোচনা করা মারাত্মক। কে জানে ইতিমধ্যেই বাস স্ট্যান্ডে পুলিশের চর এসেছে কিনা। মেয়েটি পুনরায় বলে, আপনি এত কথা কি করে জানলেন? ঠিক যেভাবে আমার চেয়ে ঘন্টা 10-12 পিছনে পুলিশ ও সাংবাদিকরা জানবে। বুদ্ধির প্রতিযোগিতায় আমি ওদের চেয়ে কয়েক কদম এগিয়ে আছি বলেই তুমি এখনও অ্যারেস্টেড হওনি। তুমি যদি গোয়ার্তুমি করে আরও কিছু সময় এখানে নষ্ট করো তাহলে সেই সময়ের ব্যবধানটা আরও কিছুটা কমে আসবে, এই আর কি। 2-1 সেকেন্ড মেয়েটি নতনেত্রে কি যেন চিন্তা করল, তারপর মুখ তুলে বলে, ঠিক আছে, আমি আপনার সঙ্গে কথা বলতে রাজি। কি জানতে চান আপনি? সব কথা, আদ্যন্ত। কোথায় শুনবেন? কোনো রেস্তোরাঁয় ঢুকবেন? না,
কোনো পাবলিক প্লেসে নিশ্চিন্তে কথা বলা যাবে না, আমার গাড়িতে। কৌশিক কোনো কথা বলেনি এ পর্যন্ত। এখন বলল, আসুন। ওরা তিনজনে ফিরে এলেন ওদের গাড়িতে। বাসু আর মেয়েটি বসল পিছনের সিটে, কৌশিক ড্রাইভারের পাশে। বাসু সাহেব তার নোটবুক থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে কি যেন লিখলেন। তারপর ড্রাইভারকে সেই হাত চিঠি আর একটা 10 টাকার নোট দিয়ে বললেন, গাড়ি এখানেই থাক, গাড়ির চাবিটা রেখে যাও। এই চিঠিটা হাউস বোটে গিয়ে সুজাতাকে দেবে এবং তাকে নিয়ে এখানে ফিরে আসবে। যাও। ড্রাইভার রওনা হতেই বাসু বলেন, এ হচ্ছে কৌশিক মিত্র। এর সামনে মেয়েটি বাধা দিয়ে বলল, জানি। সুকৌশলীর কৌশিকবাবু? বাসু বলেন, নাও স্টার্ট টকিং। মেয়েটি বলল, প্রথমেই বলে নেই, আমি অন্যায় কিছুই করিনি। অপরাধ তো দূরের কথা, আমি এমন কিছু করিনি যাতে আমাকে লজ্জিত হতে হয়। বুঝলাম, বলে যাও। গাড়ির ভিতরটা অন্ধকার, বাইরে আলো। গাড়ির কাচগুলো ওঠানো। মেয়েটিকে ভালো করে দেখা যাচ্ছে না সেই আধা অন্ধকারে। শুধু উজ্জ্বল সার্সির পশ্চাদপটে একটি নারী মূর্তির সিলুয়েট। রমার কণ্ঠস্বরে উত্তেজনা আছে, কিন্তু বাচনভঙ্গিতে কোনো নাটকীয়তা নেই। কিছুটা নিরাসক্ত হবার প্রচেষ্টা আছে। তবু যেহেতু অনেকগুলি অনুভূতি, বেদনা, ভয়, উত্তেজনা ওকে আচ্ছন্ন করে আছে, তাই তার অনাসক্তিটা বারবার ব্যাহত হয়ে যাচ্ছিল। ও বলতে থাকে, আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একজন কর্মী, বর্তমানে পেহেলগাঁওয়ে পোস্টেড। সংসারে আমার আর কেউ নেই, বাবা মা ভাই বোন। আমার বর্তমান বয়স 35। নানা কারণে আমি বিবাহ করিনি। না, যখন বলতে বসেছি তখন সব কথাই খুলে বলি, তাহলে আমার ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। প্রায় 10-12 বছর আগেকার কথা। আমি তখন কলকাতায় MA পড়ি। বাবা মা দুজনেই বেঁচে। ওই সময় এক সহপাঠীর প্রেমে পড়ি। ছেলেটি বড়লোকের ঘরের। আমার বাবা ছিলেন নিম্ন মধ্যবিত্ত কেরানি। আমরা দুজনেই পাশ করে বেরিয়ে আসার পর ছেলেটি উচ্চশিক্ষার্থে স্টেটসে যায়। আমরা দুজনেই প্রতিশ্রুত হই পরস্পরের জন্য প্রতীক্ষা করব। দীর্ঘ 5 বছর ধরে ডাক বিভাগে আমরা দুজনেই বহু অর্থ ব্যয় করি। তারপর যখন সে দেশে ফিরে আসে তখন জানতে পারি সে বিবাহিত এবং তার একটি 3 বছরের শিশু আছে। এরপরও আমার জীবনে পুরুষ যে না এসেছে তা নয়, কিন্তু প্রত্যেকের মধ্যেই আমি অনিমেষের সেই ছেলেটির ছবি ফুটে উঠতে দেখতাম। এটা আমার অবিবাহিত থাকার কারণ। আমার স্বামীর সঙ্গে মহাদেব প্রসাদ খান্নার সঙ্গে আমার আলাপ হয় গত সেপ্টেম্বর মাসে, নিতান্ত ঘটনাচক্রে। সেদিন ছিল রবিবার। আমি সারাদিনের মতো কিছু খাবার আর ফ্লাস্কে করে কফি বানিয়ে নিয়ে পাহাড়ের দিকে গিয়েছিলাম। এরকম প্রায় আমি পাহাড়ের দিকে বেড়াতে যেতাম। বাসু বলে ওঠেন, একা? হ্যাঁ, কখনো কখনো একাও গিয়েছি, কখনো বা 2-1 সহকর্মীর সঙ্গে। বেশিরভাগই সঙ্গে থাকত মন বাহাদুর। যে রোববারের কথা বলছি সেদিনও মন বাহাদুর ছিল আমার সঙ্গে। মন বাহাদুরকে জানতে চান বাসু সাহেব? আমাদের ব্যাংকের দারোয়ান, রিটায়ার্ড মিলিটারি ম্যান। ও আমার বাড়িতেই থাকতো, বাইরের ঘরে। আমার বাজার হাট করে দিত। আমি দুবেলা ওকে রেঁধে খাওয়াতাম। তাতে বাহাদুরের ঘর ভাড়াটা বাঁচত, আমারও নিরাপত্তার ব্যবস্থা ছিল। সে যাই হোক, সেদিন শহর থেকে বেশ দূরে চলে গিয়েছি আমরা। হঠাৎ নজর হলো একজন ভদ্রলোক নিতান্ত নির্জনে বসে জল রঙে একখানা নৈসর্গিক দৃশ্য আঁকছেন। ভদ্রলোকের পোশাক পরিচ্ছদে কোনো আড়ম্বর বা বিলাসিতার লেশ ছিল না। একবার চোখ তুলে আমাদের দেখেই আবার ছবির দিকে নজর দিলেন। আমার দুরন্ত কৌতূহল হচ্ছিল দেখতে ছবিটা কেমন হচ্ছে, কিন্তু আর্টিস্ট নিশ্চয়ই আমার মতো কৌতূহলী মানুষদের এড়িয়ে যাওয়ার জন্য পেহেলগাঁও থেকে এত দূরে এসেছেন ছবি আঁকতে। হঠাৎ ভদ্রলোক নিজে থেকেই হিন্দিতে বললেন, তোমার ফ্লাস্কে জল আছে? একটু অবাক হলাম নিতান্ত অপরিচিতাকে, আর বয়সও আমার কিছু কম নয়। উনি আপনি না বলে তুহারি বললেন কেন? যা হোক, আমি লজ্জিত হয়ে বললাম, না, কফি আছে। কেন? বললেন, আমার জলটা নোংরা হয়ে গেছে তাই। উনি উঠবার উপক্রম করতেই মন বাহাদুর বলল, ম্যায় লা দিতা হু। ওর মগটা উঠিয়ে নিয়ে সে খাড়া পার ভেঙে লিডার থেকে জল আনতে গেল। অগত্যা আমার কৌতূহল মিটল। ছবিখানা দেখলাম, দারুণ সুন্দর হয়েছে। প্রশংসা করলাম ছবিখানার।
দু-চারটে কথা হলো। শুনলাম ওর নাম যশোদা প্রসাদ কাপুর। একা মানুষ, বিয়ে থা করেননি, পাহাড় পর্বতেই ঘুরে বেড়ান। আমিও আমার নাম বললাম, স্টেট ব্যাংকে চাকরি করি সে কথাও বললাম। আমি ওকে কফি অফার করলাম, উনি এক কথায় রাজি হলেন। দুজনে কফি খেলাম, তারপর আমি ফিরে এলাম। প্রথম দিন এই পর্যন্তই। পরদিন সোমবার বিকালে কিসের অমোঘ আকর্ষণে আমি আবার সেই নির্জন স্থানটায় ফিরে গেলাম, এবার একাই। কিন্তু ওর দেখা পেলাম না। উনি পেহেলগাঁওয়ের কোথায় উঠেছেন জিজ্ঞাসা করিনি, ফলে যোগসূত্র হারিয়ে গেল। দিন তিনেক পরে একদিন অফিসে যেতেই আমার একজন সহকর্মী বললে, এক ভদ্রলোক তোমার জন্য এই ছবিখানা রেখে গেছেন। অবাক হয়ে দেখি সেই ছবিখানাই, বাঁধানো হয়নি, রোল করে কাগজে মুড়ে দিয়ে গেছেন। এরপর দীর্ঘ 1 বছর আমি তাকে দেখিনি, কিন্তু তার কথা ভুলতেও পারিনি। দুটি কারণে। প্রথমত, তার সেই ছবিখানা বাঁধিয়ে আমার ঘরে টাঙিয়ে রেখেছিলাম, আর দ্বিতীয়ত আমি ক্রমাগত তার চিঠি পেতাম। আশ্চর্য, উনি নিজের ঠিকানা জানাতেন না, ফলে উত্তর লেখার কোনো সুযোগই আমি পাইনি। তারপর হঠাৎ এবছরে আগস্টের 1 অথবা 2 তারিখে আবার তাকে দেখলাম। উনি নিজে থেকেই দেখা দিলেন। অফিস ছুটির পর বেরিয়ে আসছি, দেখি উনি দাঁড়িয়ে আছেন। অসংকোচে বললেন, ভালো আছো তোমরা? জিজ্ঞাসা করলাম, চিঠিতে ঠিকানা দিতেন না কেন? জবাবে বললেন, বেঠিক মানুষের আবার ঠিকানা কি? সমস্ত কাজই ফলাকাঙ্ক্ষা বর্জিতভাবে করতে হয়। জবাব পাবার প্রত্যাশা নিয়ে তো চিঠি লিখতাম না। আমি আবার বললাম, প্রশংসা করেছি বলেই ছবিখানা আমাকে দিয়ে দিলেন? সে কথার উত্তরে বললেন, আমি ভবঘুরে মানুষ, ছবি রাখব কোথায়, আঁকি আর বিলিয়ে দিই। আমি জানতে চাইলাম, এবার পেহেলগাঁওয়ে উনি কোথায় উঠেছেন? উনি বললেন, সেদিনই এসেছেন, কোথাও ওঠেননি, মাথা গোজার একটা আশ্রয় খুঁজে নেবেন কোথাও। প্রশ্ন করলাম, আপনার মালপত্র কোথায় রেখেছেন? বললেন, মালপত্র বলতে তো একজোড়া কম্বল আর ঝোলা বাস স্ট্যান্ডের কাছে এক দোকানদারের কাছে জমা রেখেছি। আমি ওকে অনুরোধ করলাম সে রাত্রে আমার অতিথি হতে। এক কথায় রাজি হয়ে গেলেন। বলেন, এক শর্তে, আমি ঘর ভাড়া দিতে পারবো না, তার বদলে তোমার একখানা পোর্ট্রেট এঁকে দেব। এই পর্যন্ত বলে মেয়েটি থামে, তন্ময় হয়ে কি যেন ভাবতে থাকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, প্রথম দিন সাথে কোনো অসুবিধা হয়নি, কারণ বাহাদুর ছিল। 7 তারিখে বাহাদুর যখন দেশে গেল, তখনই বিপদে পড়লাম। কোন মুখে বলি, এখন আমাদের দুজনের এভাবে থাকাটা ভালো দেখায় না, অথচ উনি যেন সে সমস্যা সম্বন্ধে আদৌ সচেতন নন। আবার মেয়েটি থেমে গেল, ম্লান হেসে বলল, বিস্তারিত বলতে আমারও সংকোচ হচ্ছে, শুনতে আপনাদেরও। মোট কথা, গত 27 আগস্ট শনিবার আমরা শ্রীনগরে এসে রেজিস্ট্রি মতে বিয়ে করি। বাসু বলেন, তার মানে তুমি বলতে চাও যে গোটা অগাস্ট মাসটা তিনি তোমার বাড়িতে ছিলেন? হ্যাঁ। অসম্ভব, কারণ 27 আগস্ট যেদিন তোমাদের বিবাহ হয় সেদিন ছিল শ্রাবণী পূর্ণিমা। সেদিন মহাদেব প্রসাদ ছিলেন অমরনাথ তীর্থে। না, অমরনাথ দর্শনে যাবেন বলে পরিকল্পনা করেছিলেন বটে, কিন্তু শেষ পর্যন্ত যাননি। তোমার কোনোদিন সন্দেহ হয়নি যে যশোদা কাপুর একজন ধনী ব্যক্তি ছদ্মবেশে তোমার সঙ্গে বাস করছে? না, সেরকম সন্দেহ হয়নি, যদিও মাঝে মাঝে অবাক লাগতো যখন দেখতাম ওর কলমটা লাইফ টাইম শেফার্স, ওর তুলিগুলো উইন্ডসর নিউটনের সেবল হেয়ার ব্রাশ। জিজ্ঞাসা করেছিলাম সে কথা। বলেছিলেন ওর এক আত্মীয় খুব বড় লোক, এগুলো তারই উপহার। তুমি আন্দাজ করতে পারো কেন তিনি নিজের পরিচয় গোপন করেছিলেন? বোধহয় পারি, অর্থাৎ এখন পারি। উনি বিবাহিত, কিন্তু স্ত্রীর সঙ্গ বর্জিত, আর খবরের কাগজকে উনি এড়িয়ে চলতেন। কিন্তু এভাবে নিজের পরিচয় গোপন করে তোমাকে বিবাহ করাটা তো অপরাধ, আইনত এবং তোমার প্রতি। আইনত কিনা জানি না, আমার কাছে তিনি কোনো অপরাধ করেননি। তুমি মন থেকে তাকে ক্ষমা করতে পারছো? কিসের ক্ষমা? আমরা দুজনে দুজনকে ভালোবেসেছিলাম, এটা কি অপরাধ? উনি আমার পোর্ট্রেট এঁকেছেন, আমি ওকে গান শুনিয়েছি, এটা কি অপরাধ? বাসু বুঝে উঠতে পারলেন না একজন অলোকপ্রাপ্তা শিক্ষিতা মহিলা কেন বুঝতে পারছে না মহাদেব প্রসাদ অপরাধী। আইনের চোখে
সমাজের চোখে এবং যে উত্তীর্ণ যৌবনা মেয়েটির জীবন তিনি পঙ্কিল করে দিয়ে গেছেন তার প্রতি নিরাসক্তভাবে প্রশ্ন করেন, তুমি কখন জানতে পারলে যে যশোদা কাপুর হচ্ছে মহাদেও খান্না? আজ অফিসে খবরের কাগজে ওর ছবি দেখে তখনই বুঝতে পারলাম কেন ওর কলমটা অত দামি, কেন উনি নিজের পূর্ব পরিচয় আমাকে দিতেন না, বাল্য কৈশোরের কোনো গল্প বলতেন না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তিনি। হঠাৎ কান্নায় ভেঙে পড়ে মেয়েটি। বাসু সন্তর্পণে ওর পিঠে একটা হাত রাখলেন, বললেন, ভেঙে পড়লে তো চলবে না রমা, মনকে শক্ত করো, তোমাকে যে আরও অনেক কিছু জানতে হবে। মেয়েটি চোখ মুছে আবার সোজা হয়ে বলল, বলুন, এবার বলো তোমার বাড়ির ওই পাহাড়ি ময়নাটার কথা। তার নাম কি? তাকে কবে পেয়েছ? কার কাছ থেকে পেয়েছ? আপনি তো জানেনই ওর নাম মুন্না। আমার স্বামী ওটা আমাকে দিয়ে গিয়েছিলেন। সেটা শুক্রবার, মানে 2রা সেপ্টেম্বর। তুমি কি খবরের কাগজে দেখেছ যে? বাধা দিয়ে মেয়েটি বলে ওঠে, হ্যাঁ দেখেছি। আর একটা পাহাড়ি ময়নার কথা তো, এটা কেমন করে হলো আমি জানি না। তাহলে তুমি বলতে চাইছ আজ সকালে খবরের কাগজ দেখেই তুমি প্রথম জানতে পারলে যে তোমার স্বামীর নাম মহাদেও প্রসাদ খান্না? কালকের কাগজ থেকে তোমার কোনো সন্দেহ হয়নি? এর জবাব দিতে ওর দেরি হলো। একটু ভেবে নিয়ে বলল, না, হয়েছিল একটা প্রিমনিশন। প্রথম কারণ ওই পাহাড়ি ময়নাটা, আর দ্বিতীয় কারণ লক কেবিনের ফটোটা। লক কেবিন? তুমি সেটা দেখেছ? হ্যাঁ, শুধু দেখেছি নয়, বাস করেছি ওখানেই। আমাদের মানে বিয়ের পর ওখানেই আমরা 2 রাত্রি বাস করি। 27-এ শ্রীনগরে আমাদের বিয়ে হলো। পরদিন আমরা ফিরে আসি। 29 আর 30 তারিখে আমরা ওই লক কেবিনে ছিলাম। লক কেবিনের ভাড়াটা মেটালো কে? তুমি না তিনি? না, উনি বললেন ওর এক আত্মীয় কেবিনের ভাড়াটা মিটিয়ে দেবেন, আমাদের ভাড়া লাগবে না। এখন মনে হচ্ছে আমি কেমন করে সরল বিশ্বাসে সব মেনে নিয়েছিলাম। 29 ও 30 অগস্ট তোমরা দুজনে ওখানে ছিলে। তারপর আমার ছুটি ফুরিয়ে গেল। আমি পেহেলগাঁও ফিরে এসে কাজে জয়েন করলাম। উনি বললেন 10 দিন 12র জন্য শ্রীনগরের দিকে যাচ্ছেন। সেখানে ওর একটা ঘর আছে। বিয়ের সময় যে ঘরখানায় আমরা উঠেছিলাম সেখানেই তিনি উঠবেন প্রথমে, তারপর অন্য কোথাও যাবেন। এ ঘরখানাতে উনি থাকতেন না, অথচ ভাড়া গুনতেন। তাই তো বলেছিলেন। তবু তোমার সন্দেহ হলো না যে লোকটা ভবঘুরে বেকার নয়? হয়তো সন্দেহ হওয়া উচিত ছিল, কিন্তু আমার হয়নি। বিশ্বাস করুন, তোমরা যে 2 দিন ওই লক কেবিনে ছিলে, তার মধ্যে তোমার স্বামী কি কারোর সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন? হ্যাঁ, 2 বলেছিলেন। তুমি নিশ্চয়ই কান করে শোনোনি? না, শুনিনি। রমা, তুমি আমারই বিশ্বাস উৎপাদন করতে পারছো না। কাঠগড়ায় উঠলে তোমার কি দশা হবে? তোমার স্বামী বেকার, ভবঘুরে, অথচ সে লক কেবিনের ভাড়া মেটায়, শ্রীনগরের ফাঁকা ঘরের ভাড়া মেটায়। তুমি বলেছ সে তার অতীতের কথা কিছু বলেনি, তবু তুমি তাকে বিয়ে করলে, এবং তবু সে যখন টেলিফোনে কারোর সঙ্গে কথা বলছে তখন তোমার নিতান্ত মেইলি কৌতূহল হলো না? এর কি জবাব বলুন? আমি শুনিনি টেলিফোনে কার সঙ্গে কি কথা তিনি বলেছেন। লক কেবিনে গিয়ে তোমার কি মনে হয়েছিল তোমার স্বামীর কাছে জায়গাটা নতুন লাগছে? না, বরং উল্টো। তিনি বলেও ছিলেন ওখানে তিনি এর আগেও এসেছেন। আর ওর সেই বড়লোক আত্মীয় সেবারও ওর হয়ে ভাড়া মিটিয়েছিল নিশ্চয়ই। সেটা আমি জিজ্ঞাসা করিনি। যে রিভলভারটাতে উনি খুন হয়েছেন সেটার সম্বন্ধে তুমি নিশ্চয়ই কিছু জানো না? নয়? না, জানি। ওটা মন বাহাদুরের রিভলভার। সে দেশে যাওয়ার সময় আমার কাছে ওটা গচ্ছিত রেখে যায়। সেটা আমি ওকে দিয়েছিলাম। কেন? উনি আমার কাছ থেকে সেটা চেয়ে নিয়েছিলেন। কেন? মেয়েটি কিছুক্ষণ নীরব রইল, তারপর বলল, ও কথা থাক, ওর জবাব আমি দেব না। বাসুও কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ বললেন, মহাদেও প্রসাদ খান্নার মৃত্যুতে তোমার আর্থিক লাভ কি হলো? অন্ধকারে মেয়েটির মুখ দেখা গেল না, কণ্ঠস্বরে বিস্ময়ের চিহ্ন। বললে, মানে? উনি কি কোনো উইল করেছেন, অথবা তোমাকে নমিনি করে কোনো ইন্স্যুরেন্স? কি বলছেন আপনি? বিয়ের পর তো 7টা দিনও তার সঙ্গে বাস করিনি। আর তাছাড়া আমার জ্ঞানমতে তিনি তো নিঃস্ব। উইল বা ইন্স্যুরেন্সের প্রশ্নই তো ওঠে না।
এই সময় ওদের গাড়ির কাছাকাছি একটা ট্যাক্সি এসে থামল। ভাড়া মিটিয়ে সুজাতা এগিয়ে এলো এই গাড়িটার কাছে। বাসু বললেন, কৌশিক, তুমি সুজাতাকে নিয়ে ওই চায়ের দোকানে একটু বসো। আমার সওয়াল হয়ে গেছে, একটু পরেই তোমাদের ডাকব। কৌশিক বিনা বাক্য ব্যয়ে নেমে গেল। বাসু বলেন, এখন তৃতীয় ব্যক্তি কেউ নেই, খোলাখুলি একটা কথা বলো রমা। এমন তো হয়নি যে তুমি হঠাৎ জানতে পেরে গেলে যে তোমার স্বামী বিবাহিত, নাম ভারিয়ে তোমাকে বিয়ে করেছে, তারপর তর্কাতর্কি রাগারাগির মধ্যে হঠাৎ আমি ওকে গুলি করে মেরে ফেললাম। হতেও তো পারে। আপনি বদ্ধ উন্মাদ। আমি নিজ হাতে। কি বলছেন আপনি? বাসু বলেন, আর একটা কথা, মিসেস কৃষ্ণমাচারী তোমার হস্তাক্ষরের সঙ্গে পরিচিত? না বোধহয়। কেন? আমি চাইছি তোমাকে দিয়ে একটা চিঠি লিখিয়ে নিতে, যাতে উনি মুন্নাকে আর খান্নাজির চিঠির বান্ডিল যে বাক্সে আছে সেইটা আমাকে দিয়ে দেন। রমা বলল, চিঠিগুলো কোনো বাক্সে নেই, আছে আমার ড্রেসিং টেবিলের ডয়ারে। তার চাবিটা আপনি নিয়ে গেলে আমার হাত চিঠিতে ওর অবিশ্বাস হবে না। কিন্তু কথা দিন, চিঠিগুলো আপনি পড়বেন না। পড়ব না মানে? আলবৎ পড়ব। পুলিশ সেগুলো সিজ করার আগে আদ্যন্ত পড়ে নোট নেব। রমা বলল, তাহলে চাবি আমি দেব না। কি আশ্চর্য, দেবে না কেন? না, সে আমার নিজস্ব জিনিস, আপনাদের পড়তে দেব কেন? দিতে তুমি বাধ্য হবে রমা। বুঝতে পারছো না তুমি খুনের আসামি হতে চলেছ? ও চিঠি পুলিশে দেখবেই। না, দেখবে না। আমি শুধু মুন্নাকে নিয়ে আসার কথা লিখে দিচ্ছি। বেশ, তাই দাও, কিন্তু চিঠিগুলো তোমার সিজ হবেই। রমা কলম বার করে মিসেস কৃষ্ণমাচারীকে একটা হাত চিঠি লিখে দিল, বাসু সাহেবকে পাখিটা দিয়ে দেবার জন্য। বাসু বললেন, তুমি শ্রীনগরে এসেছিলে কেন? আমার দেখা না পেলে কোথায় যেতে? একবার সেই ঘরটা দেখতে যেতাম, উনি যেখানে থাকবেন বলেছিলেন। শুধু সেই জন্যেই ছুটে এসেছ এমন করে? সে ঘর তো এখন তালাবন্ধ। না, শুধু সেজন্য নয়। তারপর আমি সূর্যপ্রসাদজির সঙ্গে দেখা করতাম আর সব কথা খুলে বলতাম। তুমি কি জানো না যে মহাদেব প্রসাদের স্ত্রী এখন ও বাড়িতে আছেন এবং মহিলা অত্যন্ত দুর্মুখ? রমা চুপ করে কি ভাবতে থাকে। কি হলো, যাবে সেই মহিলার সামনে? আপনি কি পরামর্শ দেন? আমার পরামর্শ তুমি শুনবে? শুনব। বাসু সাহেব সুজাতাকে ডেকে আনলেন। বললেন, এ হচ্ছে রমা দাশগুপ্তা। আমি চাই সংবাদপত্রের অতি উৎসাহী সংবাদদাতাদের হাত থেকে একে বাঁচাতে। আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাই। যে জন্য লিখেছিলাম, একটা ওভারনাইট ব্যাগ নিয়ে এসো। সুজাতা বলল, আগে হ্যাঁ, বুঝেছি। রমা বেঁকে বসল, বলল, না, আমি কোথাও যাব না। তার মানে সুরমা খান্নার সামনেই তুমি দাঁড়াতে চাও? না, নিশ্চয় নয়। বাসু বললেন, রমা, তুমি কেন বুঝতে পারছো না? মোহন বাহাদুর রিভলভারটা কার কাছে গচ্ছিত রেখে গিয়েছিল জানার সঙ্গে সঙ্গে পুলিশ তোমাকে খুঁজবে। তুমি ওই লক কেবিনে গিয়েছিলে জানতে পারার পর তোমাকে সরাসরি অভিযুক্ত করবে। মার্ডার চার্জে? হ্যাঁ। আপনি আমাকে আত্মগোপন করতে বলছেন? আদৌ নয়, মাত্র 24 কি 36 ঘন্টার জন্য তুমি সহজলভ্য থাকবে না, ব্যাস। রমা একটু ভেবে নিয়ে বলল, বেশ, কোথায় যেতে হবে বলুন? সুজাতা কথোপকথনের সূত্রটা তুলে নিয়ে বলল, আসুন আমার সঙ্গে। বাসু সাহেবের দিকে ফিরে বলল, হোটেলে উঠে কি আপনাকে ফোন করব? বাসু একটু ধমকের সুরে বলেন, তুমিও যে কৌশিকের মতো নিরেট হয়ে উঠছ সুজাতা। আমি যখন কোনো রহস্য সমাধান করতে বসি তখন কতকগুলো তথ্যের বিষয়ে আমি পুঙ্খানুপুঙ্খ ডিটেলস খুঁজতে থাকি। আর অপর এক জাতের তথ্য সম্বন্ধে আমার স্ট্যান্ড হচ্ছে, হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস, ইটস ফলি টু বি ওয়াইজ। কিছু বুঝলে? সুজাতা হেসে বললে, জলের মতো। সুজাতা রমাকে নিয়ে রওনা হয়ে পড়ার পর কৌশিক বলে, এরপর আজকের মতো কি খেল খতম? বাসু ব্যাঙের স্বরে বললেন, আজ্ঞে না, সার্কাসের শেষ খেলা হলো বাঘিনীর। ড্রাইভারকে নির্দেশ দিলেন সূর্যপ্রসাদের প্রসাদে গাড়ি নিয়ে যেতে। প্রকাণ্ড হাতাওয়ালা বাড়ি, গেটে বন্দুকধারী গোর্খা প্রহরী। গাড়ি নিয়ে পড়ছে থামতেই বেরিয়ে এলেন এক ভদ্রলোক। বাসু দেখলেন
গঙ্গারামজি এগিয়ে এসে বললেন, আসুন স্যার, সূর্য আপনাকে প্রতি 15 মিনিট পর পর হাউসবোটে ফোন করে চলেছে। নতুন কোনো ঝামেলা বেঁধেছে নাকি? বিশেষ কিছু নয়, গৃহকর্ত্রী এসে পৌঁছেছেন। ওই শুনুন না। ইতিমধ্যে ওরা সোপান অতিক্রম করে প্রকাণ্ড ড্রয়িং রুমে প্রবেশ করেছেন। ড্রয়িং রুমের পিছনেই দ্বিতলে ওঠার সিঁড়ি। উপর থেকে ভেসে আসছে একটি মহিলা কণ্ঠ, রীতিমতো রূঢ় ও কর্কশ। গঙ্গারামজি বলেন, ওরা দুজন আর সুরজ একা। পারবে কেন? কেন, আপনি তো সুরজকে মদত দিতে পারতেন। কি করে দেব স্যার? আমি তো এখনো নিশ্চিতভাবে জানি না যে কে আমার মনিব, সদ্য বিধবা না সুরজ। তাহলে আমি বরং সুরজের পাশে গিয়ে দাঁড়াই। কৌশিক বলে, আমিও আসব। না, তুমি হাউসবোটে ফিরে যাও, রানু একা পড়ে গেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বাসু বলেন, ভদ্রমহিলার তরফে কোনো উকিল নিয়োজিত হয়েছেন কি? আগে না, উনি বলছেন ওর উকিল দরকার হবে না, অনেক উকিলের উনি নাক কাটতে পারেন। বাসু সাহেব রুমাল দিয়ে নিজের নাকটা মুছলেন। দুজনেই ঢুকতে সুরজপ্রসাদ আসন ত্যাগ করে উঠল। বললে, গুড ইভিনিং স্যার, আপনাকেই খুঁজছিলাম। আসুন। মায়ের দিকে ফিরে বললে, মিসেস খান্না, ইনি হচ্ছেন আমার সলিসিটার মিস্টার পি.কে. বাসু, আর ও হচ্ছে জগদীশ মাথুর। বাসু সাহেবের লক্ষ্য হল সূর্য মহিলাকে মাতৃ সম্বোধন করেনি। বাসু মাথা ঝুঁকিয়ে বললেন, আপনার সঙ্গে পরিচিত হয়ে ধন্য হলাম মিসেস খান্না। ভদ্রমহিলা শানিত দৃষ্টিতে একবার বাসু সাহেবকে দেখে নিয়ে অস্ফুটে একটি মাত্র শব্দে কি যেন স্বগতোক্তি করলেন। বঙ্গভাষে বোধ করি, সেটা অনুবাদ করলে দাঁড়ায় আদিক্ষেতা। জগদীশ কিন্তু সোৎসাহে এগিয়ে এলো। বাসু সাহেবের সঙ্গে করমর্দন করে বললে, আপনার সব কেসগুলো হিন্দি বা ইংরেজিতে অনুবাদ করাচ্ছেন না কেন? আমি মাত্র 2টি কাহিনী। হঠাৎ মাঝখানে ওর মা ধমক দিয়ে ওঠেন, যোগু, বসো চুপ করে, এখন আমাদের খোশগল্প করার সময় নয়। বাসু মহিলার দিকে ফিরে বললেন, তাহলে কিভাবে আমরা সময়টা কাটাবো? জরুরি ব্যাপারটার আশু ফয়সালা করি। সুরজ আপনাকে টাকা দিয়ে নিযুক্ত করেছে খোশগল্প করার জন্য নয়, আমাকে আমার স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করতে। ক্ষমতা থাকে আপনি চেষ্টা করে দেখুন। বলুন, আপনার কি বলার আছে? বাসু বলেন, সবচেয়ে ভালো হয় আপনি যদি একজন অ্যাটর্নি নিযুক্ত করেন, যিনি আপনার স্বার্থ দেখবেন। আইন ঘটিত ব্যাপার তো। মহিলা ক্ষণক্ষণে গলায় বলেন, আমাকে আইন দেখাতে আসবেন না মশাই। দরকার হলে 10-20টা উকিল আমি আমার ভ্যানিটি ব্যাগে পরে ফেলতে পারি। বুঝেছেন? বলুন, কি বলতে চান? বাসু বলেন, বিষয়টা কি আগে শুনি। নিজে থেকেই আপনার কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। সে আলোচনাটাই শুরু হোক না আবার। বেশ, শুনুন মশাই, সুরজকে বলেছি, আপনাকেও বলি, আমার বিয়ে হওয়া স্তক সুরজ আমাকে বিষ নজরে দেখে, নানাভাবে আমাকে বিপদে ফেলবার চেষ্টা করে এসেছে। সেসব কথা যদি আমি খোলাখুলি ওর বাপকে বলতাম, তাহলে এতদিনে সে ওকে ত্যায্যপুত্র করে ছাড়ত। আমি বলিনি। কি দরকার ওসব নোংরামের মধ্যে যাবার? কিন্তু সুরজের অত্যাচারে এই সংসারে টিকতেও পারেনি। গত 1 বছর ধরেই তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছি। আমি জানতাম ও সুবিধা পেলে আমাকে বিষ খাওয়াতো, তাই শ্রীনগরে এলেও আমি বরাবর হোটেলে উঠেছি। এবারের ছায়া মারাইনি, কিন্তু সে খেলা শেষ হয়ে গেছে। এখন সব কিছু বর্তেছে আমাতে। সব কিছু আমাকে বুঝে নিতে হবে। দেখতে হবে কোম্পানির কত লাখ টাকা ও ইতিমধ্যে হাতিয়েছে। ওকে বলেছি খাতাপত্র সব নিয়ে আসতে। ও শুধু ঢিলিবিশি করছে। বাসু বলেন, ব্যবসায়ের খাতাপত্র দেখতে চাওয়ার আগে আপনি যে মালকিনিটা প্রমাণ হওয়া যায় তো, সেটার কতদূর কি হয়েছে? বেশ, সে কথাই বলি। আমি যতদূর জানি, মহাদেও আমাকে বলেও ছিল সে একটা উইল করেছে। সব কিছু স্থাবর অস্থাবর সত্ত্ব আমাকেই দিয়ে গেছে। সুরজ বোধহয় একটা কি যেন মাসোহারা পাবে। বাধা দিয়ে বাসু বলেন, উইলটা আছে আপনার কাছে? আপনি কি আমাকে সেই রকম মেয়ে ছেলে ভেবেছেন? জ্যান্তস্বামীর উইল ভ্যানিটি ব্যাগে ভরে তীর্থে তীর্থে ঘুরে বেড়াবো? উইলটা এখানেই, এ বাড়িতেই ছিল এবং আছে। যদি না সুরজ সেটা ইতিমধ্যে পুড়িয়ে ফেলে থাকে। ও যেমন ছেলে, ও সব পারে। বাসু ধীরকণ্ঠে বলেন, ব্যক্তিগত চরিত্রাপহরণ না করেও কি আমরা আলোচনাটা করতে পারি না মিসেস খান্না? এক কথায় ফয়সালা করে দিলেন উনি। না,
গঙ্গারামজি কি একটা কথা বলতে গেলেন, ঠিক সেই সময়েই জ্বলন্ত একজোড়া চোখ তুলে মহিলা তার দিকে তাকালেন। গঙ্গারামের সবকিছু গুলিয়ে গেল। ঢোক গিলে তিনি স্ট্যাচু মেরে যান। বাসু বলেন, মিসেস খান্না, আমি একটা ব্যক্তিগত প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। আপনি যে 1 বছর ধরে তীর্থে তীর্থে ঘুরছিলেন, আর মহাদেব প্রসাদও যে ওই 1 বছর হিমালয়ের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলেন, তার কারণটা কি এই নয় যে আপনাদের সেপারেশন চলছিল? নিশ্চয়ই নয়, এসব ওই সুরুজের রটনা। আপনারা কি দুজনে এটাই স্থির করেননি যে ওই সেপারেশন পিরিয়ড শেষ হলে বিবাহ বিচ্ছেদটা কার্যকরী করা হবে? এক কথা কতবার আপনাকে বলবো মশাই, তেমন কোনো কথাই ওঠেনি। সুরজ যাই ভাবুক না কেন, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম মন কষাকষি কোনোদিন হয়নি। সুরজ এই সময় বলে ওঠে, মিস্টার বাসু, আমি এখানে একটি তথ্য পেশ করতে চাই। আমি ব্যাংকে খোঁজ নিয়ে জেনেছি গত 2রা সেপ্টেম্বর পিতাজি এবং চাচাজি ব্যাংকে গিয়েছিলেন এবং পিতাজি কিছু ফিক্সড ডিপোজিট জমা করে 50,000 টাকা লোন চেয়েছিলেন। চাচাজি আমার কাছে স্বীকার করেছেন এই ব্রাঞ্চ থেকে লোন না পেয়ে পিতাজি তাকে দিল্লিতে পাঠিয়ে দেন। চাচাজি 10 তারিখে দিল্লি ব্রাঞ্চে সেই ফিক্সড ডিপোজিট দাখিল করে দোকানে ব্যাংক ড্রাফট করিয়ে আনেন। মহিলা বলেন, তাতে কি হলো? সে কথায় কান না দিয়ে সুরজ বলে, চাচাজি আমার কাছে আরও স্বীকার করেছেন পিতাজি ওই টাকাটা একটা মানি সেটেলমেন্ট কেসে খরচ করতে চেয়েছিলেন, কিন্তু কে সেই পার্টি তিনি আমাকে বলছেন না। মহিলা পুনরায় প্রতিবাদ করেন, এসব খেজুরে গল্প কেন শোনানো হচ্ছে? সুরজ তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, বারে বারে আমাকে বাধা দেবেন না, আমার বক্তব্য শেষ হলে আপনি কথা বলবেন। মহিলা সোফায় এলিয়ে পড়ে বলেন, বেশ বলো, শুধু খেজুরে নয়, আষাঢ়ে গল্প। সুরজ সূত্রটা তুলে নিয়ে বলে, আমার বিশ্বাস আপনি যে প্রসঙ্গ তুলেছেন ওই সেপারেশনের কথা, তার সঙ্গে এই 50,000 টাকার যোগাযোগ আছে। চাচাজি এ বিষয়ে কি জানেন তা জানা দরকার। বাসু সাহেব বলেন, ঠিক কথা। মহাদেব প্রসাদ জীবিত থাকলে একমাত্র তার কাছেই আপনার কৈফিয়ত দেওয়ার কথা হতো। তার অবর্তমানে তার স্ত্রী ও পুত্রের কাছে সব কথা আপনাকে খুলে বলতে হবে, বিশেষ এ একটা মার্ডার কেস। গঙ্গারাম মিসেস খান্নার দিকে তাকাচ্ছেন না, বললেন, আগে হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, ওদের সেপারেশনই চলছিল। মিসেস খান্না ডিভোর্সে রাজি হয়েছিলেন নগদ। ওকে মাঝপথে থামিয়ে দিয়ে মহিলা চাপা গর্জন করে ওঠেন, গঙ্গারাম, আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, কিন্তু। হঠাৎ গঙ্গারামজি সাহস ফিরে পান। সুরমার চোখে চোখ রেখে বলেন, আমাকে বৃথায় ভয় দেখাচ্ছেন মিসেস খান্না। কি করবেন আপনি? সম্পত্তির অধিকার পেলে আমাকে বরখাস্ত করবেন, এই তো? তা আপনি যদি এই কারবারের মালিক হয়ে বসেন তাহলে আমি নিজে থেকেই পদত্যাগ করব। আর আমার ভয়টা কিসের? মিসেস খান্না কালনাগিনীর মতো হিসিয়ে ওঠেন, তুমি আমাকে চেনো না। চোখ দুটো জ্বলে উঠল গঙ্গারামের। বললে, চিনি, খুব চিনি, কিন্তু আমি তো আধা সন্ন্যাসী মহাদেব প্রসাদ খান্না নই। আমাকে গুলি করে মারা অত সহজ নয়, যেন জ্যাক ইন দ্য বক্স পুতুল। তরং করে উঠে দাঁড়িয়ে পড়েন মিসেস খান্না। চিৎকার করে ওঠেন, কি কি বললে? আমি মানহানির মোকদ্দমা করব। বাসু তাকে থামিয়ে দেন। বসুন বসুন, মানহানির মোকদ্দমা যখন হবে তখন ওসব কথা উঠবে। আপাতত আমরা সম্পত্তির মালিক কে সেটারই ফয়সালা করছি। বলুন গঙ্গারামজি, আপনি কি যেন বলছিলেন? মিসেস খান্না গৌজ হয়ে বসে থাকেন। গঙ্গারামজি বলে চলেন, মিসেস খান্না ডিভোর্সে রাজি হয়েছিলেন নগদ 50,000 টাকা ক্ষতিপূরণ পাওয়ার শর্তে। আমার মালিক সে শর্ত মেনে নেন। স্থির হয়েছিল মিসেস খান্না দিল্লি আদালতে বিবাহ বিচ্ছেদের আর্জি পেশ করবেন এবং খান্নাজি তা কন্টেস্ট করবেন না। ঠিক 1 বছর আগে মিসেস খান্না আর্জি পেশ করেন। আদালত এক কথায় সে আর্জি মেনে নেন না। ওদের 1 বছর সেপারেশনে থাকবার নির্দেশ দেন। এবছর 5ই সেপ্টেম্বর মিসেস খান্না দলিলটা পাবেন এমন কথা ছিল। আদালত থেকে তিনি নির্দেশ পান সোমবার 5ই সেপ্টেম্বর আদালত থেকে দলিলটা ডেলিভারি নিয়ে যেতে। মিসেস খান্না আমাকে টেলিফোন করে জানিয়েছিলেন 6ই সকালের ফ্লাইটে তিনি শ্রীনগরে আসবেন এবং নগদে 50,000 টাকা পেলে বিবাহ বিচ্ছেদের দলিলটা হস্তান্তরিত করবেন। সে কথা আমি যখন আমার মালিককে জানালাম তখন উনি লিখলেন সোমবার 5ই উনি এসে ব্যাংক থেকে টাকাটা তুলে আমাকে দিয়ে যাবেন। পরদিন আমি ওই টাকা মিসেস খান্নাকে দেব এবং বিবাহ বিচ্ছেদের দলিলটা নিয়ে সিন্ধুকে রাখব। যে কোনো কারণেই হোক, মালিক শুক্রবার 2রা সকাল 9:30 নাগাদ এসে উপস্থিত হলেন। বাড়ির সিন্ধুক থেকে এক বান্ডিল ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট নিয়ে আমাকে সঙ্গে করে ব্যাংকে যান। সেখানে ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলে বোঝা গেল
এই টাকা পেতে হলে হয় তাকে অথবা আমাকে দিল্লি যেতে হবে। উনি সার্টিফিকেটগুলি আমাকে দিয়ে বলেন সেগুলি বাড়িতে রাখতে। আরও বলেন তিনি অন্য কোনো সূত্র থেকে টাকাটা জোগাড় করা যায় কিনা দেখবেন। নেহাত না পারলে উনি টেলিফোন করে আমাকে জানাবেন, যাতে আমি ওইগুলি জমানত দিয়ে দিল্লি থেকে ব্যাংক ড্রাফট করিয়ে আনতে পারি। এরপর উনি 2:30টার বাসে পহেলগাঁওয়ের দিকে চলে যান। বাধা দিয়ে বাসু বলেন, বাসে? পাবলিক বাসে, গাড়িতে নয়? আগে না, পাবলিক বাসে। যদিও তার দুখানা অ্যাম্বাসেডর, একটা স্টেশন ওয়াগন, একটা ল্যান্ড রোভার আর 31খানা ট্রাক আছে। যা হোক, যে কথা বলছিলাম, 5 রাত 8টা নাগাদ তিনি ওই ট্রাউট প্যারাডাইস থেকে আমাকে ফোন করে বললেন দিল্লি থেকে ব্যাংক ড্রাফটটা করিয়ে আনতে। বাসু বললেন, উনি কি ওই লক কেবিন থেকেই ফোন করেন? না, ওই লক কেবিন থেকে নয়। উনি বললেন লক কেবিনের টেলিফোনটা ডেড হয়ে আছে। তিনি অন্য কোনো জায়গা থেকে ফোন করছেন। কোথা থেকে তা উনি বলেননি, আমিও জিজ্ঞাসা করিনি। সে যাই হোক, আমি তৎক্ষণাৎ এয়ার অফিসে ফোন করি। সৌভাগ্যক্রমে পরদিন মর্নিং ফ্লাইটে একটা টিকিট পেয়ে যাই। 6 ভোরের প্লেনে দিল্লি চলে যাই, কিন্তু সেখানে পৌঁছেই অসুস্থ হয়ে পড়ি। 2-3 দিন আমি হোটেল ছেড়ে বেরোতে পারিনি। 10 তারিখে ব্যাংকে গিয়ে ড্রাফটটা তৈরি করি। পরদিনই অর্থাৎ 11ই সুরজ আমাকে টেলিফোন করে দুঃসংবাদটা জানায়। আমি তৎক্ষণাৎ ফিরে আসি। ড্রাফট দুটি এখনও আমার কাছে আছে। সুরজ ক্ষুব্ধ কণ্ঠে বলে, কি আশ্চর্য, এসব কথা তো আপনি আমাকে ঘুণাক্ষরেও জানাননি চাচাজি। না, জানাইনি, কারণ মালিকের নির্দেশ ছিল সবকিছু গোপন রাখতে। হ্যাঁ, এমনকি তোমার কাছ থেকেও নির্দেশ ছিল ওই দলিলটি সংগ্রহ করে শুধু তারই হাতে দেওয়ার। সে সৌভাগ্য আমার হলো না। তার আগেই তিনি আমাকে ফাঁকি দিয়ে। গলাটা ধরে এলো প্রভুভক্ত একান্ত সচিবের। রুমাল দিয়ে চশমার কাঁচটা মুছে নিয়ে বললেন, আমি অপেক্ষা করছিলাম মিস্টার বাসুর জন্য। এখন আমার বুক থেকে একটা পাষাণ ভার নেমে গেল। বাসু মিসেস খান্নার দিকে ফিরে বললেন, এ বিষয়ে আপনি কি বলেন? মিসেস খান্না বলেন, নাটক মঞ্চস্থ করছেন আপনারা, আমি তো দর্শক মাত্র। আমি কি বলবো? একটা কথাই বলতে পারি, এনকোর, এনকোর। বাসু গম্ভীরভাবে বলেন, মিসেস খান্না, ব্যাপারটা আশু ফয়সালা হয়ে যাক, এটা নিশ্চয়ই আপনিও চাইছেন। দিল্লি আদালত আপনাদের বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করেছেন কিনা এটা আমরা ঠিকই জানতে পারবো। কিছুটা সময় লাগবে, এই যা। এক্ষেত্রে আপনি কি জানাবেন দিল্লি আদালত সেটা মঞ্জুর করেছেন কিনা? হ্যাঁ, করেছেন। সেটা নিয়েই আপনি এসেছেন শ্রীনগরে 7 তারিখে। সেই কৈফিয়ত আপনাকে দিতে যাব কেন? সুরজ বলে, বিবাহ বিচ্ছেদ যদি হয়ে গিয়ে থাকে তবে ক্ষতিপূরণ স্বরূপ ওই 50,000 টাকাই তার প্রাপ্য। কেমন তো? এক্ষেত্রে উনি আমার বিমাতা নন, তার মানে বাকি সম্পত্তির কিছুই উনি দাবি করতে পারেন না। কোথাও কিছু নেই। অট্টহাস্যে ফেটে পড়েন মহিলা। হাসির দমক সামলে বলেন, তুমি বড় তাড়াহুড়া করে ফেলেছ সুরজ। এতদিন পরে কাজটা হাসিল করলে সবকিছুই তোমাতে বর্তাত। কোন কাজ? বাপকে খুন করা? আবার কি? শাট আপ! গর্জে ওঠে সুরজ। জগদীশ এতক্ষণ নীরব ছিল। এবার বললে, মা, কি বলছো? ভেবেচিন্তে বলো। আমি জানি যোগু আমি কি বলছি। এই দেখুন ব্যারিস্টার সাহেব, সেই বিবাহ বিচ্ছেদের দলিলটা। সুরজ বললে, মিস্টার বাসু, আমার প্রশ্নটার জবাব পাইনি। বিবাহ বিচ্ছেদ যখন হয়ে গেছে তখন মাঝপথেই সে থেমে যায়। দেখে বাসু সাহেব মন দিয়ে দলিলটা দেখছেন। মিসেস খান্নার কিন্তু তর্স হয় না। বলেন, কই ব্যারিস্টার সাহেব, এবার নাটকে আপনার ডায়লগ যে, আপনার ক্লায়েন্টকে শুনিয়ে দিন কেন ওই বিবাহ বিচ্ছেদ দলিলটা সিদ্ধ নয়। বাসু বললেন, হ্যাঁ, বিবাহ বিচ্ছেদের দলিলটা সিদ্ধ কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। আদালত বিবাহ বিচ্ছেদের দলিলটা অনুমোদন করেছেন 6ই সেপ্টেম্বর। ঠিক কটার সময়, এমনকি ফোরনুন বা আফটারনুন তারও তারিখ নেই। অপরপক্ষে মহাদেব প্রসাদ খুন হয়েছেন ওই 6 তারিখেই সকাল 11টা নাগাদ। বিবাহ বিচ্ছেদের দলিলটি সিদ্ধ হচ্ছে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর মুহূর্ত থেকে। যদি প্রমাণিত হয় তিনি বেলা 11টার পর সই করেছেন, তাহলে এই ডিভোর্স সার্টিফিকেট সিদ্ধ নয়। কারণ মৃত ব্যক্তি বিবাহ বিচ্ছেদ করতে পারে না, কাউকে ওকালতনামা দেওয়া থাকলেও। মিসেস খান্না বলেন, ম্যাজিস্ট্রেট বিকেলবেলা সইটা করেন এবং আমার তরফে অ্যাটর্নি সেটা ডেলিভারি নেন বিকেল 4টে। প্রয়োজন হলে আমার অ্যাডভোকেট সেই মর্মে এফিডেভিট করবেন।
বাসু বলেন, তারপর আপনারা দুজন 7 তারিখের ফ্লাইটে শ্রীনগরে চলে আসেন। একই কথা বারবার জিজ্ঞেস করছেন কেন বলুন তো? কারণ এমনও হতে পারে যে আপনি 6 তারিখ মর্নিং ফ্লাইটে দিল্লি এসেছেন এবং আপনার পুত্র পরদিন ওই বিবাহ বিচ্ছেদ দলিলটা নিয়ে এসেছে। তাতে কি হলো? হয়নি কিছুই। আমি জানতে চাইছি আপনি কবে শ্রীনগরে এসেছেন। আমি তো বাড়ি বাড়ি বলছি, সে কথা ইরিলিভেন্ট অ্যান্ড ইমমেটেরিয়াল। 6 তারিখ সকালে আমি কোথায় ছিলাম তার সঙ্গে সম্পত্তির মালিকানার কোনো সম্পর্ক নেই। আপনি না একটু আগে বললেন আমাদের বর্তমান মামলাটা শুধু সম্পত্তির অধিকার বিষয়ে। তার মানে 6 সকালে আপনার কোনো অ্যালিবাই নেই। লুক হিয়ার মিস্টার ব্যারিস্টার, এটা আদালত নয়। আপনার অবান্তর প্রশ্নের জবাব আমি দেব না। আশা করি আপনি বুঝতে পেরেছেন ওই বিবাহ বিচ্ছেদের কাগজখানা নিতান্ত মূল্যহীন। বাধা দিয়ে সুরজ বলে ওঠে, একটু আগে আপনিই বলছিলেন আমি বাবাকে খুন করেছি, অথচ দেখা যাচ্ছে 6 সকালে আপনি কোথায় ছিলেন তার সন্তোষজনক কৈফিয়ত দিতে পারছেন না। আমি খোঁজ নিয়ে জেনেছি আপনি হোটেলে চেক ইন করেছেন 7 তারিখ সকালে, অথচ এয়ারলাইন্স বলছে 6-7 দুদিনের প্যাসেঞ্জার লিস্টেই আপনার নাম নেই। তার মানে ব্যাস ব্যাস, ওই পর্যন্তই থাক। তোমার ব্লাড প্রেশার বেশি, ডাক্তারে বলেছেন উত্তেজিত না হতে, তাই না? আচ্ছা চলি ব্যারিস্টার সাহেব। পুত্রকে সঙ্গে নিয়ে মহিলাটি কক্ষত্যাগ করবার জন্য উঠে দাঁড়ান। বাসু বলেন, বসুন। যাবেন না, আমার আরও একটা কথা বলার আছে। আবার কি? মিসেস খান্না বসে পড়েন। খবরটা এখনও জানাজানি হয়নি, কিন্তু পুলিশে এটা শীঘ্রই জানতে পারবে। মহাদেব প্রসাদ 27 অগাস্ট তারিখে একটি মহিলাকে বিবাহ করেন। সুরজ চমকে ওঠে, গঙ্গারামও। কিন্তু মিসেস খান্নাকে বিন্দুমাত্র বিচলিত হতে দেখা গেল না। বললেন, কি দুর্ভাগ্য, আমাদের নিমন্ত্রণ হলো না। মহাদেব যে চরিত্রের লোক তাতে আমি অবাক হইনি। লোকটা মরে গেছে, তাই বাইগামির মামলা আনা যাবে না। তা সে যাই হোক, আমার সঙ্গে যতদিন না বিবাহ বিচ্ছেদ হচ্ছে ততদিন সেই মাগির কোনো দাবি আইনত দাঁড়ায় না। মেয়েটি কে তা জানবার আমার বিন্দুমাত্র কৌতূহল নেই। আইযোগু, আমরা যাই, অনেক কাজ এখনো বাকি। মিসেস খান্না চলে যাবার পর বাসু দেখলেন দুহাতে মুখ ঢেকে বসে আছে সুরজ। তারপর মুখ তুলে বললে, এ তথ্য কি করে পেলেন? ওই উলের কাটা আর প্রেসিয়ারের সূত্র ধরে। মেয়েটির দোষ নেই, সে জানত না উনি বিবাহিত। সুরজ বলে, ইতিমধ্যে আর কিছু জেনেছেন? জেনেছি, লক্ষ্মীবিন যে ময়নাটাকে পাওয়া গেছে সে মুন্না নয়। যে কোনো কারণেই হোক তোমার বাবা মুন্নাকে কোনো নিরাপদ স্থানে সরিয়ে দিয়ে ঠিক ওই রকম দেখতে আরেকটি ময়নাকে ওই লক কেবিনে নিয়ে এসেছিলেন। সুরজ চমকে উঠে বলে, তিনি নিজেই? কেন? কেন তা এখনো বুঝতে পারেনি, তবে নিজেই ওই দ্বিতীয় ময়নাটিকে খরিদ করেন 2রা সেপ্টেম্বর শ্রীনগরের বাজারে। তারপর উনি গঙ্গারামের দিকে ফিরে বলেন, 2রা বেলা 1:30টার বাসে আপনি কি তাকে তুলে দিয়ে এসেছিলেন? তার সঙ্গে কি আর একটা ময়না ছিল? গঙ্গারাম বললেন, আগে না, বাসে আমি নিজে তাকে তুলে দিতে যাইনি। তার সঙ্গে আর একটা ময়না ছিল কিনা তা আমি জানি না, কিন্তু তিনি কেন আবার একটা ময়না কিনবেন? আর সেই দ্বিতীয় পাখিটাই বা কোথায়? বাসু বললেন, দ্বিতীয় পাখি নয় গঙ্গারামজি, সেটাই প্রথম পাখি। তার নাম মুন্না। তার দেখা পেলে বোঝা যাবে কি কারণে খান্নাজি তাকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়েছিলেন। গঙ্গারাম বললেন, নিরাপদ দূরত্ব মানে? আততায়ী তো ময়নাটার কোনো ক্ষতি করেনি। মালিক কেন আশঙ্কা করলেন যে মুন্নার কোনো বিপদ আছে? বাসু বলেন, যতক্ষণ না মুন্নাকে খুঁজে পাচ্ছি ততক্ষণ এ প্রশ্নের জবাব আমার জানা নেই, কিন্তু এ কথা নিশ্চিত যে ঘটনার সময় ওর লক কেবিনে মুন্না আদৌ ছিল না। সমস্ত দিনের ধকল তো বড় কম যায়নি। রাত প্রায় 10টার দিকে ক্লান্ত শরীরে হাউসবোটে ফিরে এসে বাসু সাহেব কিন্তু আবার একটি নতুন পরিস্থিতির সম্মুখীন হলেন। হাউসবোটের ড্রয়িং রুমে বসে আছেন এসডিও শর্মা, সতীশ বর্মন, যোগিন্দর সিং আর একজন অফিসার, আর কৌশিক। বাসু ওদের দেখে বললেন, গুড ইভিনিং জেন্টলম্যান। আপনারা আমার প্রতীক্ষাতেই আছেন বলে মনে হচ্ছে। কি ব্যাপার, জরুরি কিছু? অপরিচিত ভদ্রলোকটি নিজে থেকেই আত্মপরিচয় দেন। আমার নাম প্রকাশ সাক্সেনা, আমি হচ্ছি এখানকার পাবলিক প্রসিকিউটর। বাসু করমর্দনের জন্য হাতটা বাড়িয়ে বললেন, গ্ল্যাড টু নো ইউ। আপনার সঙ্গে আমাদের কিছু জরুরি কথা আছে, সেটা অনুমান করতে অসুবিধা হয় না। কি বিষয়ে? রমা দাশগুপ্তার বিষয়ে।
তার বিষয়ে কি কথা? সে বর্তমানে কোথায় আছে তা তো জানি না। সতীশ বর্মন শর্মাজির দিকে ফিরে বললে, হলো, আমি বলিনি? বাসু ধীরে সুস্থে সোফায় বসে বললেন, ব্যাপারটা কি? প্রকাশ সাক্সেনা বললেন, আমি জানতে চাই রমা দাশগুপ্তাকে আপনি কোথায় নামিয়ে দিয়ে এলেন? আমি তাকে কোথাও নামিয়ে দিইনি। আমাদের খবর অন্যরকম। নাকি আপনি অস্বীকার করতে পারেন যে আজ সন্ধ্যা 6টার সময় আপনার সঙ্গে ওই মেয়েটার দেখা হয়নি শ্রীনগর বাস স্ট্যান্ডে? না, অস্বীকার করব কেন? দেখা হয়েছিল, কথাবার্তাও হয়েছিল। তারপর সে কোথায় গেছে জানি না। সতীশ বর্মন একটি স্বগতোক্তি করে, সেই চিরাচরিত খেলা। তারপর শর্মাজির দিকে ফিরে বলে, গরিবের কথা বাসি না হলে তো চৈতন্য হয় না। এখন দেখছেন তো? শর্মাজি এবার কথোপকথনে যোগ দেন। বলেন, মিস্টার বাসু, আপনি তো এতক্ষণ আমাদের সঙ্গে সহযোগিতাই করছিলেন, এখনও করছি। বেশ, আপনাদের খোলাখুলিই জানাচ্ছি, শুধু সূর্যপ্রসাদ নয়, রমাও আমার ক্লায়েন্ট। আমি মহাদেবপ্রসাদ খান্নার মৃত্যুর রহস্যটা সমাধান করতে পেরেছি এবং সেটা আমার নিজের পদ্ধতিতে করব। আপনারা যেমন আপনাদের পদ্ধতিতে করছেন। প্রকাশ বললে, আমরা আপনার সেই ক্লায়েন্ট রমা দাশগুপ্তার সঙ্গে কথা বলতে চাই। খুব ভালো কথা, যান, তার সঙ্গে কথাবার্তা বলুন। সে কোথায়? বাসু বলেন, এক কথা কতবার বলবো মশাই, আমি জানি না সে কোথায়। প্রকাশ সাক্সেনা উদ্ধত ভঙ্গিতে বললে, লুক হিয়ার মিস্টার বাসু, আপনি অস্বীকার করলে আমরা আপনাকে অ্যাক্সেসরির চার্জে ফেলতে পারি। সেটা খেয়াল করে দেখেছেন? বাসু বলেন, লুক হিয়ার মিস্টার পিপি, আপনি আমার বিরুদ্ধে কি চার্জ আনবেন তাতে আমার বিন্দুমাত্র কৌতূহল নেই। তবে আইনের প্রসঙ্গ যদি তোলেন, তবে ওই ধারাটা আবার আপনাকে দেখতে বলবো। যতক্ষণ না আমার ক্লায়েন্টকে হত্যাকারী রূপে আপনি চিহ্নিত করছেন, ততক্ষণ আমার বিরুদ্ধে ও জাতীয় চার্জ উঠতেই পারে না। আপনারা কি বলতে চান রমা দাশগুপ্তাই খুনটা করেছে? প্রকাশ দৃপ্ত স্বরে বলেন, হ্যাঁ তাই। এবার শর্মাজি বাধা দিয়ে বলে ওঠেন, ওয়েট এ মিনিট সাক্সেনা। তারপর বাসু সাহেবের দিকে ফিরে বলেন, আমার ধারণা হয়েছিল আপনি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, কিন্তু বাধা দিয়ে বাসু বলেন, তাই তো করতে চাই মিস্টার শর্মা। একই লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই, মহাদেব প্রসাদ খান্নার হত্যাকারীকে খুঁজে বার করা। কিন্তু পথটা ভিন্ন হয়ে পড়ছে। আপনারা এক পথে চলেছেন, আমি ভিন্ন পথে। শর্মা বলেন, তাতে আমার আপত্তি হতো না যদি আপনি আমাদের পথের বাধার সৃষ্টি না করতেন। আপনি তাই করছেন এখন। সতীশ বর্মন বলে ওঠে, উনি চিরটাকাল তাই করে এসেছেন। বাসু সে কথায় কান না দিয়ে শর্মাজিকেই উদ্দেশ্য করে বলেন, তার কারণ চিরটাকাল দেখে আসছি, পুলিশ নিরপরাধীকেই কাঠগড়ায় তুলে আসছে। শর্মাজি বলে ওঠেন, আপনি জানেন মার্ডার ওয়েপনটা কার? তা আমরা খুঁজে বার করেছি। জানি, স্টেট ব্যাংকের দারোয়ান মন বাহাদুরের। দেশে যাবার সময় সেটা ওই রমা দাশগুপ্তার কাছে গচ্ছিত রেখে যায়। শুধু তাই নয়, ওই রমা দাশগুপ্তার বাড়িতেই আছে মুন্না, যাকে খুঁজছেন আপনারা। শর্মাজি অবাক হয়ে বলেন, আপনি সে কথাও জানেন? এবং জানি ওই ময়নাটা যে অদ্ভুত বলটা পড়ে, রমা মত মারো, পিস্তল নামাও, দ্রুম, হায় রাম। প্রকাশ সাক্সেনা গম্ভীর হয়ে বলেন, মিস্টার বাসু, এর পরেও যদি আপনি আমাদের না জানান সেই মেয়েটি কোথায় আছে, তাহলে আপনার বিরুদ্ধে আমি অ্যাক্সেসরির চার্জ আনতে বাধ্য হব। বাসু বললেন, এ কথা আপনি আগেও বলেছেন একবার, আপনি যা খুশি করতে পারেন। শর্মা গম্ভীর হয়ে বললেন, আপনার স্ট্যান্ডটা কি? যেহেতু রমা দাশগুপ্তা আপনার ক্লায়েন্ট, তাই আপনি তাকে লুকিয়ে রাখছেন, নাকি আপনি সত্যি জানেন না সে কোথায় আছে? আমি সত্যিই জানি না সে কোথায় আছে। সতীশ বর্মন বললে, আমার মনে হয় মিস্টার বাসুর বিরুদ্ধে আমরা চার্জ ফ্রেম করতে পারি। শর্মাজি বললেন, না, আমি বিশ্বাস করি উনি সত্যি কথাই বলছেন। উনি জানেন না মেয়েটি বর্তমানে কোথায় আছে। বাসু বলেন, থ্যাংক ইউ শর্মাজি। তাহলে আপনাকে আরও একটা সংবাদ জানাই। গঙ্গারামজি কি জন্য দিল্লি গিয়েছিলেন তা কি আপনাকে জানিয়েছেন? হ্যাঁ, কেন বলুন তো? এ কথা কি আপনি খেয়াল করে দেখেছেন যে মিসেস খান্না 6 তারিখে স্বয়ং আদালতে উপস্থিত ছিলেন না? শর্মাজির ভ্রুকুঞ্চন হল। বললেন, ঠিক কি বলতে চাইছেন বলুন তো? এবং মিসেস খান্না 6 তারিখের মর্নিং ফ্লাইটে শ্রীনগরে এসে থাকতে পারেন। সতীশ বর্মন বাধা দিয়ে বলে,
আমরা সে খোঁজ নিয়েছি। প্যাসেঞ্জার লিস্টে মিসেস খান্নার নাম নেই। বাসু বলেন, তার নাম 7 বা 8 তারিখের লিস্টেও নেই। সুতরাং আমরা জানি না 6 তারিখের টিকিটখানা তিনি স্বনামে বুক করেছিলেন কিনা এবং মৃত মহাদেব প্রসাদ তার স্ত্রীকে সুরমা বলে ডাকতেন না শুধু রমা বলে ডাকতেন। সতীশ বর্মন বলে ওঠে, সেই এক প্যাচ, নিজের ক্লায়েন্টকে বাঁচাতে আর কোনো শিখণ্ডীকে পুলিশের সামনে মেলে ধরা। শর্মাজি গম্ভীর হয়ে বললেন, ধন্যবাদ, সবগুলো তথ্যই জানতাম, শেষেরটা ছাড়া। আচ্ছা চলি, গুড নাইট। ওরা চলে যেতেই বাসু কৌশিককে বলেন, এখনই সুরজ প্রসাদকে একটা ফোন করো, কাল ভোর 4টের সময় আমার গাড়িটা চাই। কৌশিককে নিয়ে শ্রীনগর থেকে যখন রওনা হয়েছিলেন তখনও রাত কাবার হয়নি, হাড় কাঁপানো শীত। পেহেলগাঁওয়ে যখন পৌঁছালেন তখন সূর্যোদয় হচ্ছে। ফাঁকা রাস্তায় বুলেটের মতো গাড়িটা চলে এসেছে। বাসু সাহেব গাড়িটা সেই মেথডিস্ট চার্চের পিছন দিকে দ্বিতীয় বাড়িটার সামনে দাঁড় করালেন। কৌশিককে নিয়ে হাঁটতে হাঁটতে তৃতীয় বাড়িখানার সামনে এসে কলিং বেল বাজালেন। গৃহস্বামিনী বোধহয় তখনও শয্যা ত্যাগ করেননি, একটু বিলম্ব হলো তার আসতে। এবারও ল্যাচকি দেওয়া দরজা, অল্প ফাঁক করে বললেন, কি চাই? ও, আপনারা এত সকালে? বাসু বললেন, হ্যাঁ, রাত থাকতেই বেরিয়েছি। মিসেস কাপুর ফিরে এসেছেন ভেবেছিলাম, কিন্তু ওর দরজাটা তালা বন্ধ। না, ও ফেরেনি। ভিতরে বসবেন? বাসু ইংরাজি ছেড়ে বিশুদ্ধ হিন্দুস্থানিতে বললেন, না, বসব না। আপনার বোধহয় এখনো প্রাতকৃত্যাদি সারা হয়নি, নয়? মহিলা সসংকোচে ইংরেজিতে বললেন, মাফ করবেন, আমি হিন্দি জানি না। কি বলছেন? ওই ময়না পাখিটাকে আরেকবার দেখতে চাই। ও, কিন্তু ওটা তো ও বাড়িতে আছে। বাসু বলেন, তাহলে ও বাড়ির চাবিটাই বরং দিন, আমি একটু বাথরুমেও যাব। মিসেস কৃষ্ণমাচারের মূর্তি অপসারিত হল। একটু পরে ফিরে এসে একটি চাবি দরজার ফাঁক দিয়ে গলিয়ে দিয়ে বললেন, ওর বেডরুমের চাবিটা ও আমাকে দিয়ে যায়নি, এটা সদরের চাবি। ময়নাটা বারান্দায় টাঙানো আছে, আর ল্যাট্রিনটাও ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। সে বাড়ি থেকে বেরিয়ে এসেই কৌশিক বলল, ভদ্রমহিলা হিন্দি একেবারেই জানেন না, তাই মুন্নার ওই বোলটার অর্থগ্রহণ হয়নি। বাসু বললেন, একেবারেই জানেন না তা নয়, সেদিন যখন মুন্না বলেছিল আইয়ে बैठिए চা পিজিয়ে, তখন উনি বুঝতে পেরেছিলেন। কৌশিক বলে, তা তো বুঝলাম, এখন কি ময়না বদল করবেন? অফকোর্স, তুমি গাড়ি থেকে ওই পাখিটাকে নিয়ে এসো, আমি এবারের দরজাটা খুলি। ময়না বদল করে চাবিটা ওই ভদ্রমহিলাকে ফেরত দিয়ে বাসু আবার এসে বসলেন গাড়িতে। বললেন, আমার ভয় ছিল ইতিমধ্যেই পুলিশ এটাকে না সরিয়ে নিয়ে থাকে। সে আশঙ্কাও ছিল নাকি? নিশ্চয়ই, তাই তো রাত থাকতেই চলে এসেছি। কৌশিক বলে, সতীশ বর্মনে ভুল করল কেন? কাল তারা বিকালের দিকে নিশ্চয়ই এখানে এসেছিল। মিসেস কৃষ্ণমাচারীকে জিজ্ঞাসাবাদও করেছে, পাখিটার অদ্ভুত বলটাও শুনেছে। তবু পাখিটাকে নিয়ে যায়নি কেন? আন্দাজ করতে পারেন? পারি, দুটো কারণে। প্রথমত, ওরা রমাকে গ্রেপ্তার করতে চায়। ওই পাখিটার টানেই রমা ফিরে আসতে পারে, এটাই ওরা আশা করেছিল। ভেবেছিল আমি এসে যদি জেনে যাই মুন্নাকে পুলিশে সিজ করে নিয়ে গেছে, তাহলে রমা আর তার বাড়িতেই ফিরবে না। দ্বিতীয়ত, ওদের থিওরি রমাই হত্যাকারী। সেক্ষেত্রে পাখিটাকে রমা বাঁচিয়ে রাখবে কেন? পাখিটা যে বল পড়ছে তা শুনেও রমা ঘাবড়াচ্ছে না কেন, এটা ওদের মাথায় ঢোকেনি। সে যাই হোক, আজ বিকালের মধ্যেই এখানে সতীশ বর্মন আসবে এবং পাখিটাকে সিজ করবে। কেন? কাল রাত্রে ওরা জেনেছে মহাদেব প্রসাদ তার স্ত্রীকে রমা বলে ডাকতেন। সতীশ বর্মন সে কথার গুরুত্ব না দিলেও শর্মাজির অর্ডারে যোগিন্দর সিং পাখিটাকে উঠিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। পেহেলগাঁও থেকে আবার শ্রীনগরে যখন এসে পৌঁছালেন তখন বেশ বেলা হয়েছে, দোকানপাট সব খুলেছে। বাসু সাহেব গাড়িটাকে নিয়ে এলেন সেন্ট্রাল মার্কেটে। ইয়াকুব মিয়ার দোকানে এসে বললেন, মিয়া সাহেব, একটা উপকার করতে হবে। এই পাখিটাকে আপনার জিম্মাদারিতে দিন সাথে রাখতে হবে। রাজি আছেন? আলবাত, এই আর বেশি কথা কি।
বাসু সাহেব একটি 50 টাকার নোট বার করে বলেন, নিন ধরুন। এটা কেন স্যার? আমার পাখির খোরাকি। আমি কি ওকে সোনার দানা খাওয়াবো? না, সেজন্য নয়। প্রথম কথা, দোকানে এটাকে রাখবেন না, আপনার বাড়িতে রাখবেন। আর এটা যে আপনার কাছে গচ্ছিত রেখে গেছি সে কথাটা যেন তৃতীয় ব্যক্তি জানতে না পারে। কেমন? কোনো ক্রমেই যেন এই পাখিটা খোয়া না যায়। ইয়াকুব বললে, ঠিক হ্যাঁ সাব, কিন্তু কেন বলুন তো? ঠিক তখনই বল পড়ল পাখিটা, রামা মত মারো, পিস্তল নামাও, দ্রুম, হায় রাম। ইয়াকুবের চোখ দুটি ছানা বড়া হয়ে ওঠে। বাসু বলেন, শুনলেন তো? এটা হচ্ছে আমার 1 নম্বর সাক্ষী। সেদিন যে লোকটার ছবি দেখিয়েছিলাম তার নাম রমাপ্রসাদ, ডাকনাম রমা। লোকটাকে যখন হত্যা করে তখন এই ময়নাটা শুনে ফেলেছিল ওই কথাগুলো। এখন বুঝছেন তো ময়নাটার দাম কত? ওর কিছু ভালো মন্দ হয়ে গেলে পুলিশ কিন্তু আপনাকেই সন্দেহ করবে। এই জন্যই মাত্র 7 দিনের খোরাকি বাবদ নগদ 100 টাকা দিচ্ছি। খুব সাবধান, ওকে একেবারে লুকিয়ে রাখবেন। 50 টাকা এখন দিয়ে গেলাম, আবার 50 টাকা এই বাবু দেবেন দিন 7 পরে, যখন ময়নাকে ডেলিভারি নিতে আসবেন। ঠিক হ্যাঁ? ইয়াকুব মস্ত সালাম করে বললে, বেফিকর রহিয়ে সাব। সেন্ট্রাল মার্কেট থেকে বেরিয়ে এলেন যখন তখন সূর্য মধ্য গগনে। বাসু বলেন, এবেলার মতো খেল খতম, চলো হাউস বোটে ফিরি। হাউস বোটে চুপচাপ বসে আছেন রানী দেবী, নিতান্ত একা। মধ্যাহ্ন আহার শেষ হলে বাসু বলেন, কৌশিক, এবেলায় তুমি রানীকে নিয়ে নৌকায় করে একটু ঘুরে এসো। ইচ্ছা করলে গাড়িতেও যেতে পারো, কারণ আমার গাড়ি লাগবে না। আপনি এবেলা তাহলে কি করবেন? আমি এই হাউস বোটেই থাকব, একটু থিঙ্ক করব। এই থিঙ্ক করা ব্যাপারটার সঙ্গে রানী দেবী ঘনিষ্ঠভাবেই পরিচিত। উনি এখন হুইস্কির বোতল নিয়ে বসবেন, পাইপ ধরিয়ে। বাইরে যদি সাইক্লোন হতে থাকে, পায়ের নিচে ভূমিকম্পে মাটি 2 ফাঁক হয়ে যায়, উনি টের পাবেন না। কায় মনোবাক্যে উনি বুধ হয়ে থাকবেন ওই থিঙ্ক করার ব্যাপারে। রানী দেবী লক্ষ্য করে দেখেছেন প্রতিবারই রহস্য সমাধানের শেষাশেষি কয়েক ঘন্টা এইভাবে অন্তর্লীন চিন্তায় উনি মগ্ন চৈতন্য হয়ে থাকেন। অধিকাংশ ক্ষেত্রেই জাগর জগতে ফিরে এসে একটি স্বগতোক্তি করেন, লোকটাকে বুঝতে পেরেছি, কেন করেছে তাও বোঝা যাচ্ছে, কিন্তু প্রমাণ করব কি করে? বেলা 1টা নাগাদ কৌশিক রানী দেবী বেরিয়ে গেলেন নৌকাতেই। বাসু বোতলটা টেনে নিলেন। তন্ময়তা ভাঙল খোদা বক্সের ডাকে, যখন সে ফুটখানেক দূরত্বে এগিয়ে এসে তৃতীয়বারের জন্যে বললে, হুজুর। চমকে জেগে উঠে বললেন, ক্যা বাত, ক্যা হুয়া? একই আর্জি তৃতীয়বার পেশ করল খোদা বক্স। ছোটা হুজুর আয়ে হ্যাঁ, আপকো সালাম দিয়া। বাসু হাত ঘড়িতে দেখলেন বেলা 4টে। হাউসবোটের জানলা দিয়ে নজর পড়ল পরন্ত রৌদ্রে ঝিলাম ঝিমাচ্ছে। দূরে সারি সারি গাছের পাতায় সোনা গলানো রোদ। মনকে গুটিয়ে আনলেন সেদিক থেকে। বললেন, ঠিক হ্যাঁ, मैं अभी आता हूँ। খেয়াল হলো শীত করছে। দুপুরে শুধু পাঞ্জাবি গায়ে বসেছিলেন। হুইস্কির কল্যাণে বোধহয় টের পাননি প্রখর রৌদ্রতাপ অবিস্তৃত হয়েছে অপরাহ্নের নিরুত্তাপ পদক্ষেপে। ঘর ছেড়ে করিডোরে পা দিয়েই আবার ফিরে গেলেন। শালটা খুলে নিয়ে গায়ে জড়ালেন। বাইরের ঘরে এসে দেখেন সুরুজপ্রসাদ এবং গঙ্গারামজি এসেছেন। ওরা কিছু বলবার আগেই নিজে থেকেই বলে ওঠেন, আপনাদেরই ফোন করতে যাচ্ছিলাম। ইতিমধ্যে আরও কিছু তথ্য সংগ্রহ করা গেছে। কাল রাতেই তোমাদের বলেছিলাম আমি মুন্নার তল্লাশ করছি। মুন্নাকে খুঁজে পাওয়া গেছে। সে আছে রমা দাশগুপ্তার বাড়িতে পেহেলগাঁওয়ে। সে নাকি একটা অদ্ভুত বল পড়ছে, রমা মত মারো, পিস্তল নামাও, দ্রুম, হায় রাম। এখন প্রশ্ন হচ্ছে, এই ময়নাটা কথা কেন বলছে? তোমরা আন্দাজ করতে পারো? সুরুজ বলে, এর তো একটাই জবাব। লোকটা যখন পিতাজিকে গুলি করে তখন মুন্না সেখানে ছিল। আমি তো সেই দিনই বলেছি মুন্নার অদ্ভুত ক্ষমতা আছে। একবার মাত্র শুনেই কখনো কখনো সে বল তুলে নিতে পারত। তা পুলিশে কি মুন্নাকে সিজ করেছে? পুলিশ এখনো খবরটা জানতে পারেনি।
আমি রমার কর্মস্থল থেকে ঠিকানা সংগ্রহ করে তার বাড়িতে গিয়েছিলাম। পেহেলগাঁওয়ে মেথডিস্ট চার্চের পিছনে পাশাপাশি 3খানা বাড়ি। তার মাঝের বাড়িটাই রমার, কিন্তু ওর বাড়িতে তালা ঝুলছে। ওর প্রতিবেশিনী বললেন, রমা কোথায় গেছে কেউ জানে না। সুরজ বলে, তাহলে আপনি কেমন করে মুন্নাকে দেখলেন? ওর বাড়ির পিছনের বারান্দায় খাঁচাটা ঝোলানো আছে, আমি দূর থেকে দেখেছি মাত্র। ওর বোল সকর্ণে শুনেও এসেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ক্ষেত্রে রমা কে? রমা দাশগুপ্তা না সুরমা খান্না? গঙ্গারামজি বললেন, রমা দাশগুপ্তা হতে পারে না, কারণ তাহলে সে ওই পাখিটাকে এতদিন জিন্দা রাখত না। তারপর সুরজের দিকে ফিরে বললেন, তোমার মনে আছে নিশ্চয়ই খান্নাজি মিসেস খান্নাকে রমা বলে ডাকতেন? বাসু বলেন, কিন্তু মুশকিল হচ্ছে এই যে সুরমা দেবীর একটা বজ্র আটনি অ্যালিবাই রয়েছে। গঙ্গারাম বলেন, তাই নাকি? সেটা কি? মিসেস খান্না প্লেনের টিকিট সংগ্রহ না করতে পেরে 6 তারিখ ভোর দিল্লি থেকে রওনা হন। শ্রীনগরে এসে পৌঁছান 6 তারিখ সন্ধ্যায়। বাসে ওর সহযাত্রী ছিলেন এমন একজন ভদ্রলোক যিনি সন্দেহের অতীত। গঙ্গারাম বলেন, কে তিনি? বাসু সে কথা কানে না নিয়ে বললেন, ওই দুজন ছাড়া রমা নামের আর কাউকে তোমরা চেনো? দুজনেই জানালেন, তেমন কোনো লোকের কথা ওরা মনে করতে পারছেন না। বাসু বলেন, তাহলে পাখিটা ওই বলছে কেন? সুরজ বলে, ময়নাটার কথা মুলতবি থাক, যে জন্য আমরা এসেছি সে কথাই বলি। পিতাজির যে সিন্দুকটা আমাদের বাড়িতে আছে তাতে কিছু কাগজপত্র ও গহনা ছিল বটে, কিন্তু ক্যাশ ছিল না। পিতাজির যে সুটকেসটা লক কেবিনে পাওয়া গেছে তাতে একটি গোদরেজের নম্বরই চাবি ছিল। ব্যাংক অফ ইন্ডিয়াতে খোঁজ নিয়ে জানা গেল তাদের ভল্টের লকারের চাবি সেটা। এইমাত্র আমি সেখান থেকেই আসছি। ভল্টে ছিল কিছু দলিলপত্র, কিছু শেয়ারের কাগজ, একটা খামে 430খানা 100 টাকার নোট, আর ওই উইলটা। এই দেখুন, বিশেষ করে এই প্যারাগ্রাফটা। যেহেতু আমি আমার স্ত্রী শ্রী সুরমা খান্নার সহিত গত বৎসর 22শে আগস্ট তারিখে একটি চুক্তি করিয়াছি যে আমার স্ত্রী সুরমা খান্না একতরফা বিবাহ বিচ্ছেদের আবেদন করিবেন এবং আমি কোনো আপত্তি পেশ করিব না, এবং আমার আপত্তি বা প্রতিবাদ না থাকায় তিনি একতরফা বিবাহ বিচ্ছেদের ডিক্রি পাইবেন, এবং সে কারণে তার বাকি জীবনের ভরণ পোষণ ও বিবাহ বিচ্ছেদের কেশারত বাবদ তিনি উক্ত বিবাহ বিচ্ছেদ সম্পাদন সাপেক্ষে আমার নিকট হইতে এককালীন 50,000 টাকা লাভ করিবেন। সেই হেতু আমি আমার উইলে উপযুক্ত স্ত্রী শ্রী সুরমা খান্নার জন্য কোনো সম্পত্তি রাখিয়া যাইতেছি না, যেহেতু আমি মনে করি তার বাকি জীবনের ভরণপোষণ ও বিবাহ বিচ্ছেদ কেশারত বাবদ ওই 50,000 টাকা যথেষ্ট, ন্যায্য এবং পর্যাপ্ত। উল্লেখ থাকে যে বিবাহ বিচ্ছেদ ডিক্রি আদালত কর্তৃক গ্রাহ্য হইবার পূর্বেই যদি কোনো কারণে আমার দেহান্তর ঘটে, তবে পূর্ব বৎসরের ওই 22শে আগস্টের চুক্তি অনুযায়ী আমার স্ত্রী শ্রী সুরমা খান্না আমার সম্পত্তি হইতে ওই 50,000 টাকায় শুধু পাইবেন, তাহার আর কোনো দাবি দেওয়া গ্রাহ্য হইবে না। সেই কারণে এই উইলে আমার সম্পত্তির আংশিক ওয়ারিশ রূপে আমি তাহার উল্লেখ করি নাই। আমার মৃত্যুর পূর্বে অথবা পরে ওই 50,000 টাকায় তিনি শুধু পাইবেন। তদ্ভিন্ন আমার শেয়ার, ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট প্রভৃতি হইতে আমার একান্ত সচিব শ্রী গঙ্গারাম যাদব তাহার একনিষ্ঠ সেবা ও বন্ধুত্বের প্রতিদানস্বরূপ 10,000 টাকা পাইবেন। তদভিন্ন বর্ণিত সূচি অনুসারে আমার ব্যক্তিগত ভৃত্য, ড্রাইভার, কর্মচারীর নগদে 1000 হইতে 500 টাকা আমার স্নেহের দানস্বরূপ গ্রহণ করিবেন। এই অর্থ প্রদান করার পর আমার যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি আমি আমার একমাত্র পুত্র কল্যাণীয় শ্রীমান সুরজ প্রসাদ খান্নাকে নিগুড় সত্ত্বে প্রদান করিয়া যাইতেছি। প্রকাশ থাকে যে আমার সোপার্জিত সম্পত্তি ব্যতি রেখে আমার পৈতৃক সম্পত্তির অর্ধাংশ আমার পিতৃদেব আমার ভ্রাতা শ্রীমান প্রীতম প্রসাদ খান্নাকে দান করিয়া গিয়াছিলেন, এবং পরে আমার ভ্রাতা প্রীতম তাহার পৈতৃক সম্পত্তি আমাকেই নিবুড় সত্ত্বে দান করিয়া সংসার ত্যাগ করে। আইনত সে সম্পত্তি বর্তমানে আমার। তবু আমি একান্তভাবে আশা রাখি যে যদি কোনোদিন শ্রী প্রীতম আমার পুত্রের সাক্ষাতে ফিরিয়া আসে, তাহা হইলে শ্রীমান সুরজ এমন ব্যবস্থা করিবে যাহাতে প্রীতম অর্থকষ্ট সহ্য করিতে বাধ্য না হয়। শর্ত সাপেক্ষে
নির্বড় সত্ত্বে উইল সম্পাদন করা আইনত গ্রাহ্য নহে, এ বিষয়ে আমি অবগত আছি। ইহা আমার পুত্রের নিকট অনুরোধ মাত্র। পাঠ শেষ করে সুরজ বলে, এখন বলুন স্যার, যদি প্রমাণিত হয় যে বিবাহ বিচ্ছেদের ডিক্রি লাভের পূর্বেই পিতাজির দেহান্তর হয়েছিল, তাহলে কি বিমাতার সে সম্পত্তিতে কোনো অধিকার বর্তায়? বাসু বললেন, না, উইলের বয়ান এমন নিখুঁত ছকা যে সুরমা দেবী ওই 50,000 টাকার বেশি কিছুই দাবি করতে পারেন না। তুমি বরং বলো তোমার চাচাজি প্রীতম প্রসাদের কথা। কি বলবো? আমি জীবনে তাকে কোনোদিন দেখিনি। যতদূর জানি পিতাজির সঙ্গে ইদানিং তার কোনো যোগাযোগ ছিল না। অবশ্য তিনি যদি কোনোদিন সশরীরে এসে উপস্থিত হন এবং নিজের পরিচয় প্রমাণ করতে পারেন, তবে নিশ্চয়ই আমি তাকে সম্পত্তির অংশ দেব। শুধু তাই নয়, আমি আমার বিমাতাকেও স্বেচ্ছায় বেশ কিছু টাকা দেব। বাসু সবিস্ময়ে বলেন, কাকে? সুরমা দেবীকে? আগে না, রমা দেবীকে। তিনি কোথায় আছেন জানেন? না, এখনো জানি না। সুরজ বলে, আপনাকে একটা কথা খোলাখুলি জিজ্ঞাসা করি। আপনি কি মনে করেন রমাদেবী এই জঘন্য ব্যাপারটার সঙ্গে কোনোভাবে জড়িত? বাসু বললেন, না, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি সে জড়িত নয়। কিন্তু পুলিশ যদি একবার তাকে ধরতে পারে, তাহলে তাকে বাঁচানো খুব কঠিন। কেন কঠিন হবে কেন? আনুষঙ্গিক তথ্য, যাকে বলে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, তা রমার বিরুদ্ধে অত্যন্ত জোরালো। হত্যাপরাধ প্রমাণ করতে 3টে জিনিসের দরকার: উদ্দেশ্য, সুযোগ এবং অস্ত্র। আর হত্যা অপরাধ থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় অ্যালিবাই, অর্থাৎ হত্যার সময় সে যে অন্য কোথাও ছিল তার প্রমাণ আছে। বেচারির অবস্থা দেখো। যশোদা কাপুরের ছদ্মনামে মহাদেও ওকে বিবাহ করেন। তিনি যে বিবাহিত এই তথ্যটা গোপন করে। এর চেয়ে অনেক সামান্য কারণে স্ত্রী স্বামীকে এবং স্বামী স্ত্রীকে খুন করেছে। অসংখ্য কেস হিস্ট্রি আছে তার। দ্বিতীয়ত সুযোগ, রমা জানত কোন লক কেবিনে তাকে পাওয়া যাবে। তৃতীয় অস্ত্র, সেটা মন বাহাদুর ওরই জিম্মায় রেখে গিয়েছিল। আর বেচারির কোনো অ্যালিবাইও নেই। কি জানো সুরজ, আইন যাকে বলে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, তার চেয়ে বড় মিথ্যাবাদী নেই। ফ্যাক্ট বা তথ্য হচ্ছে ঢোড়া সাপ। যেভাবে তাকে ইন্টারপ্রেট করবে, যে চোখে তাকে দেখবে, তাতেই ফ্যাক্টের ফনায় বিষ জমে উঠবে। গঙ্গারামজি বলেন, তাহলে কেন মনে করছেন রমাদেবী ও কাজটি করেননি? যেহেতু আমি প্রমাণ পেয়েছি। কী প্রমাণ তা আমি বলবো না, কারণ রমা আমার ক্লায়েন্ট। তাছাড়া আমি নিশ্চিত ঘটনার সময় মুন্না ওই কেবিনে ছিল না। সুরজ বলে, আমাদের কি উচিত নয় পুলিশকে জানানো যে মুন্না এখন কোথায় আছে? তা আমরা জানতে পেরেছি। কি দরকার? ওরা ওদের পথে চলুক, আমরা আমাদের পথে অগ্রসর হব। আমি বরং তোমার মায়ের সঙ্গে আবার একবার কথা বলতে চাই। কিন্তু তিনি যে কোথায় আছেন তা তো আমরা জানি না। আপনি কাল চলে আসার পরেই ওরা দুজন মালপত্র নিয়ে চলে যান। ঘণ্টা 2 পরে টেলিফোন করে জানতে পারি ওরা ওই হোটেল ছেড়ে চলে গেছেন। কোথায় গেছেন তা কিছু বলে যাননি। এই সময়ে কৌশিক আর রানীদেবী ফিরে এলেন। সুরজ ও গঙ্গারাম বিদায় হলেন। ওরা কিছু মার্কেটিং করে এসেছেন, সেসব দেখাতেই কিছু সময় গেল। তারপর খোশ গল্প চলল কিছুক্ষণ। আরও ঘণ্টাখানেক পরে বাসু সাহেব বললেন, সুরজকে একবার ফোনে ধরো তো। কৌশিক ফোন তুলে নিয়ে ডায়াল করল। একটু পরেই সাড়া দিল সুরজ। বাসু তাকে বললেন, একটা কথা গঙ্গারামজিকে জিজ্ঞাসা করা হয়নি। তোমার পিতাজি কি গঙ্গারামকে কোনো নগদ টাকা দিয়েছিলেন দিল্লি যাবার রাহা খরচ বাবদ? সুরজ বললে, ঠিক জানি না। কেন বলুন তো? তুমি গঙ্গারামজিকে একটু জিজ্ঞাসা করে আমাকে জানাবে। আমি টেলিফোনটা ধরে আছি। চাচাজি তো এখন নেই। ওর রাত্রে কোথায় নিমন্ত্রণ আছে, সেখানেই গেছেন। ফিরতে রাত হবে। কাল সকালে আপনাকে জানাবো। বাসু বললেন, না সুরজ, তাহলে সারা রাত আমার ঘুম হবে না। আমি জেগেই আছি। গঙ্গারামজি ফিরে এলে যেন আমাকে ফোন করে খবরটা জানান। সুরজ স্বীকৃতিসহ শুভরাত্রি জানিয়ে লাইন কেটে দিলেন। ওই খবরটা সত্যি এত জরুরি? না হলে আমি মিছামিছি ব্যস্ত হচ্ছি। যাই হোক, বাসু সাহেবকে বিনিদ্র রজনী যাপন করতে হলো না।
গঙ্গারাম রাত প্রায় 11:45টায় টেলিফোন করে জানালো 2রা তারিখে তার মালিক গঙ্গারামজিকে 10খানি 100 টাকার নোট দিয়ে বলেছিলেন যদি দিল্লি যেতে হয় তাই পথ খরচটা রাখো, আমি টেলিফোনে নির্দেশ দিলেই তুমি ফিক্সড ডিপোজিটগুলি নিয়ে দিল্লি চলে যাবে। বাসু বললেন, থ্যাংক ইউ। গঙ্গারাম প্রশ্ন করেন, এ খবরটা হঠাৎ জানতে চাইছেন কেন? ডেবিট ক্রেডিট মেলাতে। ও আপনি বুঝবেন না। পরদিন সকালের প্রাতকৃত্যাদি সেরে বাসু সাহেব প্রাতরাশের টেবিলে এসে দেখেন ডাইনিং টেবিলে খোদাবক্স 4 জনের 4খানা প্লেট সাজিয়েছে। রানীদেবী আর কৌশিকী শুধু নয়, প্রাতরাশের টেবিলে বসে আছে সুজাতাও। এ কি, তুমি কোথা থেকে, কখন এসেছ? সুজাতা বলে, এই মিনিট 15। আমি ফেল্লু মেরেছি বাসুমামু, আপনার পাহাড়ি ময়না আমার চোখে ধুলো দিয়ে সটকেছে। বাসু শখ হবে বললেন, যেমন দেবা তেমনি দেবী, তোমরা দুজনেই সমান। এমন করলে তোমাদের সুকৌশলী চলবে কেমন করে? রানী ওকে ধমক দেন, তুমি আর ওকে বকো না, বেচারি এমনিতেই একেবারে ভেঙে পড়েছে। বাসু সাহেব জোড়াপোচের প্লেটটা টেনে নিয়ে বললেন, শিকল কাটল কি করে? আমরা একটা হোটেলে উঠেছিলাম, এই শ্রীনগরেই, নাম ভারিয়ে, ডবল বেডরুম। আমরা 2 বোন এই পরিচয়ে। কাল সারাদিন দুজনে একসঙ্গে ছিলাম। হোটেল ছেড়ে সারাদিনে একবারও বার হইনি। ও বেশ গল্পগুজব করছিল, আমি স্বপ্নেও ভাবিনি ও পালাবার তালে আছে। ও বরং ভাব দেখাচ্ছিল যেন আপনার ছত্রছায়ায় এসে ও নিশ্চিন্ত বোধ করছি। যশোদা কাপুরের সঙ্গে ওর প্রেম কি করে হলো সেই গল্পই শোনালো সারাদিন। রাত্রে দরজাটা বন্ধ করে চাবি আমি বালিশের নিচে রেখেছিলাম, তাই প্রথম রাত্রে ও পালাতে পারেনি। পরদিন যখন দেখলাম ওর পালাবার কোনো ইচ্ছাই নেই, তখন আমি একটু অসাবধান হয়ে পড়ি। কাল রাত্রে দরজাটা ভিতর থেকে বন্ধ করে চাবি কি হলেই রেখে শুয়েছিলাম। আজ ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি পাশের বিছানাটা খালি। প্রথমে ভেবেছিলাম ও বুঝি বাথরুমে আছে। তারপরেই নজর হলো টেবিলের ওপরে চাবিটা রাখা আছে, আর তার নিচে একখণ্ড কাগজ চাপা দেওয়া। এই দেখুন, 1 লাইনের চিঠি। কিছু মনে করো না ভাই, চলে যাচ্ছি। কৌশিক বলে, পালালো কেন? কোথায় যেতে পারে? বাসু বলেন, ও গেছে পেহেলগাঁও, তার দেরাজ থেকে 1 বান্ডিল চিঠি বার করে আনতে। নিতান্ত ছেলে মানুষই। রানী বলেন, তা ছেলে মানুষই করবে না? বাসু ধমক দিয়ে ওঠেন, ছেলে মানুষ? জানো ওর বয়স কত? রানী বলেন, বছর দিয়ে কি ছেলে মানুষই মাপা যায়? বিকেলবেলা বাসু সাহেব একটি টেলিফোন পেলেন। রিসিভারটা তুলে নিয়ে আত্মঘোষণা করা মাত্র ওর প্রান্ত থেকে শর্মাজি বলেন, দুঃসংবাদ আছে মিস্টার বাসু, মানে আপনার তরফে। বুঝেছি, আমার ক্লায়েন্টকে আপনারা খুঁজে পেয়েছেন। হ্যাঁ, শুধু খুঁজেই পাইনি, তাকে হাতে নাতে ধরা গেছে। হাতে নাতে মানে? পুলিশ আজ সকাল 10টা নাগাদ ওকে ওর বাড়ি থেকেই গ্রেপ্তার করেছে। ও তখন অর্গলবদ্ধ ঘরে বসে একরাশ এভিডেন্স পোড়াচ্ছিল, আর ওর বারান্দায় মরে পড়েছিল সেই ময়নাটা, মুন্না। মরে পড়েছিল? রমা মেরেছে? তাছাড়া আর কে? বাসুর কণ্ঠস্বরে বিস্ময়। বলেন, সে কেন মারতে যাবে? পাখিটা কি বোল পড়ে তা নিশ্চয়ই আপনি ভুলে যাননি। সে কথা নয় মিস্টার শর্মা, আপনি কি কোনো যুক্তিনির্ভর সিদ্ধান্তে আসতে পেরেছেন সেক্ষেত্রে এতদিন কেন ওই মেয়েটি এমন একটা মারাত্মক এভিডেন্সকে খাইয়ে দেয়ে বাঁচিয়ে রাখলো? কেন তাকে ঘটনাস্থলেই মেরে ফেলল না? হয়তো পাখিটা এই নতুন বলটা সম্প্রতি পড়তে শুরু করেছে। উনি ক্রিমিনোলজি বিষয়ে এক্সপার্ট। টু হেল উইথ বর্মন অ্যান্ড হিজ এক্সপার্ট অপিনিয়ন। আপনি নিজে বিশ্বাস করতে পারেন একটা বোল পড়া পাখি একটা বাক্য একবার মাত্র শুনে 10-12 দিন সেটা স্মৃতিতে পুষে রাখলো, তারপর হঠাৎ একদিন বোল পড়ল? যে কোনো প্রাণীবিজ্ঞানীকে জিজ্ঞাসা করলেই। ওকে থামিয়ে দিয়ে শর্মাজি বলেন, বাই দ্য ওয়ে, মিসেস সুরমা খান্না কোথায় গেছেন আপনি জানেন? না, আমরা কেউই জানি না। আপনি কি তার অ্যালিবাইটা যাচাই করতে পেরেছেন? তার কোনো অ্যালিবাই আছে নাকি? সেটাই তো আমার প্রশ্ন। আমরা তার সঙ্গে যোগাযোগই করতে পারছি না। আশ্চর্য মানুষ, স্বামী মারা গেছেন আর এখন উনি এমনভাবে নিরুদ্দেশ হয়ে গেলেন কেন? এবং সেটাও আমার প্রশ্ন। সে যাই হোক, যে জন্য আপনাকে ফোন করছি সেই আসল কারণটা এবার বলি। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জজ আপনার সঙ্গে একবার দেখা করতে চান।
কাল কখন আপনার সময় হতে পারে? সাক্ষাৎটা কোথায় হবে? পেহেলগাঁওয়ে? না, শ্রীনগরেই। ধরুন যদি কাল 9:30 নাগাদ আপনাকে পিক আপ করে নেই, অসুবিধা আছে কিছু? তার আগে আমি আমার ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে চাই। সে কোথায় আছে? আই মিন রমা দাশগুপ্তা। শ্রীনগরের জেল হাজতে। তাহলে আপনি অনুগ্রহ করে ব্যবস্থা করে দেবেন যাতে কাল 8টার সময় আমি জেল হাজতে ওর সঙ্গে দেখা করতে পারি। তারপর আপনার অফিসে 9টায় যাব। গাড়ি পাঠাবার দরকার নেই, সুরজের গাড়িতেই যাব। দ্যাটস অল রাইট। একটা কথা, আপনাদের ডিস্ট্রিক্ট জাজের নামটা কি? জাস্টিস জেপি লাল। জাস্টিস জগানন্দ প্রসাদ লাল কি? হ্যাঁ, আপনি চেনেন? নিশ্চয়ই। ভারতবর্ষের এমন কোনো প্র্যাকটিসিং লয়ার নেই যে তার নাম না জানে। আইনের উপর অনেকগুলি মৌলিক গ্রন্থ তিনি লিখেছেন। ইট উড বি রিয়েল অনার টু মিট হিম। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এই কাটা সিরিজের অন্যান্য অনেকগুলো গল্প আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। যারা এখনও সেই গল্পগুলো শোনেননি, প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলে দেয়া আছে। আশা করি সময় করে শুনে নেবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে মনে করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন নতুন গল্প দেওয়ার সাথে সাথেই গল্পের নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।